উপন্যাস দেও না আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব 11। মেয়েটিকে নানুমা একটা দীর্ঘশ্বাস ফেলে হেনা খান বলে উঠল, মায়া আমার সোনামা, হৃদের নাবালিকা বউ। আয়নের প্রশ্নটা পছন্দ হয়নি হেনা খানের। তিক্ত মনে যেন আবারও ঘি পড়ল আয়নের প্রশ্নটায়। তিক্ততা তিত্তির করে বাড়ল। বিদ্রুপ কণ্ঠে বলল, সেটা ছিল কাল অবধি, এখন আর নেই। হৃদ বিয়েটা বাতিল করে গেছে। মায়া এখন কারো বউ নয়, আর না মায়ের কোনো স্বামী আছে। মায়া শুধু খানবাড়ির মেয়ে, অন্য কিছু না। হেনা খানের বিদ্রুপ কথায় স্মিত হাসল আয়ন। খানবাড়িতে ঘটে যাওয়া সকল ঘটনা সম্পর্কে অবগত সে। শুধু মায়াকেই দেখা হয়ে ওঠেনি তার এতদিন। নিজের মায়ের মুখের বেশ কয়েকবার মায়ের নামটা শুনেছিল। ফোনে ভিডিও কলে কথা বলতে দেখেছিল বেশ কয়েকটি দিন দূর থেকে। ব্যস্ততায় আয়নের দেখা হয়নি মায়াকে। হৃদ সম্পর্কে অবগত ছিল বলেই হৃদের বাল্যবিবাহটা নিয়ে এতটা মাথা ঘামায়নি সে। মায়াকে ঘিরে অনেক কিছু ঘটে গেছে হৃদের জীবনে, অনেক কিছু হারিয়েছে হৃদ, তাই মায়াকে দ্বিতীয়বার নিজের জীবনে জড়াবে না সে, এমনটা ধারণাও ছিল আয়নের আগে থেকেই। এখন তাই হলো। হৃদ সবটা জানতে পেরে সম্পর্ক বিচ্ছিন্ন করে গেল মায়ের সাথে। নেক্সট হৃদ কী করবে সেটা হৃদই ভালো জানে। আপাতত হৃদের পরবর্তী পদক্ষেপ পর্যন্ত সবাই অপেক্ষা করতে হবে। আর হৃদের বউকে নিয়ে নিজ পরিবারে সবার মাতামাতি থাকলেও আয়ন সেদিকটাই বিশেষ পাত্তা ছিল না। আয়নের সাথে কথা বলতো ফিহা প্রায়ই উৎফুল্লতার সঙ্গে আয়নকে বলতো, জানিস ভাই, হৃদ ভাইয়ের বউ কত সুন্দর, কতটা মায়াবতী, নামে সাথে চেহারায় পুরো মিল আছে। সবটা জুড়ে শুধু মায়া মায়া ভাব। আহা ভাই, তুমিও কিন্তু মায়ের মতোই একটা বউ আনবে আমাদের জন্য, বুঝলে? আয়ন শুধু বোনের কথায় বিস্মিত হতো। বুঝতে পারতো মায়াকে বেশ মনে ধরেছে ফিহার জন্য। ফিহার তার জন্য আয়নের কাছেও আবদার বসাতো মায়ের ভাবতেই ভাবি আনার, মায়ের মতোই ভাবি আনার। আয়ন পরিস্থিতি বুঝে চুপ থাকতো, নয়তো মাঝে মাঝে বলতো, আচ্ছা নিয়ে আনবো। কথাগুলো মনে মনে আওড়ায় আয়ন। হেনা খানের বদলতিত দীর্ঘ চেহারায় টাকায় পরিস্থিতি বুঝে খানিকটা সচেতন ভাব টানলো মুখে, গম্ভীর মুখে বলল, নানুমা, যা হবার তা হয়ে গেছে। সেটা নিয়ে মনে কষ্ট পুষে রাখলে তোমার চারপাশটা আরও তিক্ত হবে মনে হচ্ছে। কেন হয়েছে ভাবতে ভাবতে তুমি আটকে থাকবে অতীতের পাতায়। অতীত কারোর জন্য খুব বেশি সুখকর নয়। অতীতে আঁকড়ে ধরে বর্তমান পার করতে পারবে না, বরং বর্তমান ও ভবিষ্যৎকে মিশিয়ে তুলবে তোমার বিষাক্ত অতীত। যেমন আমার বইয়ের প্রথম পৃষ্ঠায় পড়ে সেটা না উল্টিয়ে দ্বিতীয় পৃষ্ঠার রহস্য উন্মোচন করা যায় না, ঠিক তেমনি হৃদের মধ্যে আটকে থাকলে মায়ের জীবনটাও গড়ে হয়ে উঠবে না। হৃদ বাস্তবিক মানুষ, জীবনের সাথে সাথে সব কিছু ঠিকঠাক করে নিবে নিজের জীবনে। ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে চুলও নড়াতে পারবে না কেউ। তুমি সেটা, আমি সবাই ভালো করেই জানি। তারপরও কেন এসবের মধ্যে হৃদকে টেনে মায়ের জীবনটা নষ্ট করতে চাইছো? শি ডিজার্ভ বেটার দ্যান হৃদ। ওকে পড়াশোনা ঠিকভাবে করাও, স্টাবলিশ করাও, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করো তোমরা, ওর পাশে থাকো। মায়া বড় হলে ওর পছন্দ মতো আবার বিয়ে দিব। ওকে এত টানা হেঁচড়া করো না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো নানুমা। মায়াও একটা মানুষ, ওরও তো একটা মন আছে। মায়ের মনটা বোঝার চেষ্টা করো, প্রেশার ক্রিয়েট করো না। হৃদ ছাড়া আশেপাশে আরও অনেক কিছু ভালো ছেলে আছে যে মায়াকে ভালো রাখবে, ভালোবাসবে, মায়ের সাথে খারাপ আচরণ করবে না, গায়ে হাত তুলবে না। একটা ভালো সিদ্ধান্ত নতুন জীবনের মোড় হয়, খারাপ সিদ্ধান্তে পদোন্নতি হয় নানুমা। আয়ন প্রতিটা কথা গভীরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করলো হেনা খান। আরাফ খান নীরব ভঙ্গিতে বসে রইল। আয়নের প্রতিটি কথার মানে বুঝতে পারলো হেনা খান। মায়াকে সামলাতে হবে। হৃদের থেকে মায়ের সম্পর্কটা এখন অতীত, বর্তমান নয়। মায়াকে স্বাধীনতা দিতে হবে, মন খোলার বাঁচতে রাস্তায় শেখাতে হবে। তিনি আয়নের কথায় মামর্থ বুঝে নিজেকে শান্ত করলো। অদ্ভুত দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো মনে মনে। মাথায় কিছু আসতেই চট করে তাকালো স্বামীর দিকে। আরাফ খানের দৃষ্টি হেনা খানের উপর ছিল। সাথে সাথেই দুজনে চোখাচোখি হয়। হেনা খানের অদ্ভুত দৃষ্টি দেখে সাথে সাথে সন্দেহ কপাল কুঁচকে এলো আরাফ খানের। কিছু একটা চলছে হেনা খানের মাথায়, সেটা সাথে সাথেই বোধগম্য হলো আরাফ খানের। কিন্তু আপাতত কিছু বলল না হেনা খানকে, চুপ থাকলো। হেনা খান স্বামীকে অদ্ভুত দৃষ্টিতে এক পলক দেখে নিয়ে চোখ আউড়িয়ে আবারও তাকায় নিজের ফোনের দিকে ঝলমল করে ওঠা আয়নের মুখশ্রীতে। এদিক ওদিকের কথা না বাড়িয়ে ভরাট কণ্ঠে চট করে বলল, তুই কবে আসবি বাংলাদেশে? হেনা খানের হুট করে পাল্টানো প্রাসঙ্গিক খানিকটা কপাল কুঁচকে এলো আয়নের। হেনা খান ঠিকঠাক আয়নের কথার মানে বুঝতে পারছে কিনা জানে না, তারপরেও আশাহত রইল যে হেনা খান বুঝতে পারছে। তাই আয়ন আর আগ বাড়িয়ে কথা বাড়ায়নি, প্রশ্নের উত্তর করে বসলো।
ইন্টার্নশিপ শেষ করে বছর খানিকটা পর আসবো, হাসপাতালে জয়েন হওয়ার আগে। পাল্টা প্রশ্ন করলো, তোর মার সাথে আসবি না তুই? না নানুমা, আপাতত আসতে পারছি না, ব্যস্ত আছি, তবে ইন্টার্নশিপ শেষ হলেই চলে আসবো, ওয়াদা করছি। আয়নের কথার মধ্যেই শক্ত গলায় আবারও বলে উঠল হেনা খান, আমি কিছু চাইলে তুই আমাকে দিবি আয়ন? রাখবি আমার কথা? হেনা খানের এমন কথার মুহূর্তে থমথমে খেয়ে যায় আয়ন। হুটহাট আবদারের জন্য খানিকটা অপ্রস্তুত ছিল আয়ন, তারপরও পরিস্থিতি বুঝে দারুণ হাসলো আয়ন। হেনা খানের স্বাভাবিক করার জন্য বলল, তুমি চাইবে আর এই অধম তা রাখবে না, তাই কি হয় বলো? শক্ত গলায় বলল, ভেবে বল আয়ন, আমি যা চাইবো তাই দিতে হবে তোকে, ফিরাতে পারবে না কিন্তু। বেশ নড়ে চড়ে বসলো আরাফ খান, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল হেনা খানের মুখে পানে। হেনা খান কী চায় সেটা জানার তীব্র কৌতূহল সৃষ্টি হলো ওনার মধ্যে। হেনা খান অনল হয়ে বসে রইল, নিজের কথায় অটুট। হেনা খানের শক্ত ভঙ্গিতে এবার টনক নড়ল আয়নের। কি এমন চাইবে নিজের নানুমা, বিষয়টা বোধগম্য হচ্ছে না, তবে এতটা বুঝতে পারছে খুবই আপত্তিকর কিছু চাইবে না হেনা খান। কিন্তু এই মুহূর্তে নিজের নানুমাকে না করা বা ফিরানো প্রশ্নে আসে না তার। হৃদের জন্য এমনিতে প্রচুর ডিস্টার্ব হেনা খান, এখন আয়নের না করাতে আরও ডিস্টার্ব হয়ে যেতে পারে, তাই নাটা আপাতত করবে না সে, যা চাই তাই চুপচাপ দিয়ে দিবে সে। এবার সেটাই যথাশয় আপত্তি হোক কিছু হোক না কেন সে দিবে। হ্যাঁ দিব বলো, কাট গলায় জানাই, ঠিক আছে, আমি তোর 1 বছরের অপেক্ষায় রইলাম, আমার চাওয়াটাও 1 বছর পরই তুলবো তোর সামনে, সময় চেয়ে নিব আমি। মনে রাখিস আমাকে কিন্তু ফেরাতে পারবি না, যদি ফেরাতে তাহলে আমার আর তোর সম্পর্ক ইতিটাও আমি সেই দিনই টানবো, তুই নিজের ওয়াদার কথা মনে রাখিস। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল আরাফ খান ও আয়ন। হেনা খান কী চাইছে কিছু একটা বুঝতে পারছে না আয়ন, তবে আরাফ খান কিছুটা আঁচ করতে পেরে উত্তেজনায় খানিকটা হাঁসফাঁস করতে লাগলো। হেনা খান চোখ আউড়িয়ে এক পলক আরাফ খানকে দেখে নিয়ে আয়নের সাথে নিজের দীর্ঘ কথা শেষ করলো, তবে চাওয়ার সম্পর্কে কিছু বলল না। আয়ন কল কাটতেই চোখ তুলে তাকায় স্বামীর দিকে। আরাফ খানকে হাসপাস করতে দেখে কোনোরূপ বনিতা ছাড়াই কাট গলায় জানাই, আমি আয়নের সাথে মায়ের বিয়ে দিতে চাই। আয়ন ভালো ছেলে, হৃদের মতো উগ্র নয়, বউকে ভালোবাসবে, ভালো রাখবে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আয়ন খান পরিবারের একজন সদস্য। আয়নের সাথে মায়ের বিয়ে হলে মায়ের আমাদের সাথে এই খান বাড়িতে থাকবে বাকিটা জীবন, আমার চোখে চোখে, এতে কারো আপত্তি থাকার কথা নয়। আরাফ খান আজ করা বিষয়টি সত্য হয় বিষণ্ণতায় চোখ বড় বড় হয়ে যায় ওনার। আয়ন ছেলে হিসেবে খারাপ না নয়, কিন্তু বউয়ের পাগলামো দেখে হতবাক বাকরুদ্ধ। মায়াকে নিজের কাছে রাখার সর্বোত্তম চেষ্টা করছেন হেনা খান, সেটা বুঝতে পেরেছেন তিনি। কিন্তু আয়ন বা কি রাজি হবে এমন প্রস্তাবে? যদি না হয় তখনই বা কী করবে হেনা খান? সব কিছু মাথার মধ্যে ঘুরপাক খায় আরাফ খানের। হতবাক কণ্ঠে বলল, আয়ন রাজি হবে তোমার মনে হয়? না হওয়ার কিছু নেই, আমি রাজি করাবো। মেহেরবান দেশে আসলে আমি কথা বলবো এই বিষয়ে, মেহেরবান আমার কথা রাখবে। আর কি, আর বাকি রইল আয়ন, তো আমি রাজি করাবই। 1 বছর পরেই দুজনের বিয়েটা সেরে নিব আমি। হেনা খানের কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলল আরাফ খান। এলোমেলো জীবনটা এবার যেন কোন গতিতে চলছে কে জানে, কোথায় গিয়ে থামবে জীবন নামক রাস্তাটি। হৃদকে নিয়ে দেখা স্বপ্নগুলো এবার আয়নের মধ্যে পূরণ হচ্ছে, এটাই অনেক। তাছাড়া আয়ন ভালো ছেলে, মায়াকে সত্যি ভালো রাখবে, সুখে রাখবে। জীবনে সবাই এগিয়ে গেলেও হৃদের একাকিত্বটা যেন পুড়িয়ে মরবে তাদের। আপাতত তাদের কিছু করার নেই, সময়ের হাতে সবটা ছেড়ে দিয়েছে। সময় ঠিক করুক কে কতটা পাবে, কে কতটা হারাবে। নতুন করে আর চেষ্টা নেই হৃদকে মায়াকে ঘিরে। সব কিছুই ইতি টানলো তারা আজ থেকে। প্রবাহমান নদীর স্রোতের মতো সময়গুলো যেন দ্রুত পার হতে লাগলো। সেইবার মায়া ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা চুকিয়ে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হলো মাস 4 আগে। মায়ের শারীরিক দিক থেকে বেশ পরিবর্তন ঘটেছে, গায়ে এবার ফ্রক নয় জামা চড়ায়, সেই সাথে ওড়না শিখে গেছে খানিকটা বেশ গোলুমোলু হয়ে উঠেছে আগে থেকে। 1 বছরের গায়ে সাথে সাথে চুলেরও পরিবর্তন ঘটেছে, চোখ ধাঁধানো লম্বা চুলগুলো আরও বেশ খানিকটা লম্বা হলো হেনা খানের যত্নে। হাঁটু সামান্য উপরে ঠেকলো দ্বিগুণ কালো চুলগুলো। মায়ার সাথে সাথে খানবাড়ির মানুষদের আনাগোনার মধ্যেই বেশ পরিবর্তন ঘটল। মেহেরবান ফিহার লন্ডন থেকে এসেছিল 1 বছর আগেই। ফিহাকে কলেজে ভর্তি করানো হয়েছে, এবার ইন্টার 2nd ইয়ারে পড়ুয়া স্টুডেন্ট। খানবাড়িতে মাসের 20টা দিন কাটায় মায়ের সাথে, বেশ বন্ধুত্বমহল ভাব মায়ের সাথে ফিহার। এই 2-1 বছরে ব্রাহ্মণবাড়িয়াও গিয়েছিল বেড়াতে নিজের বাবা মার কাছে।
সপ্তাহ করে থেকে পুনরায় নিজের বাবা মার সাথে চলে এসেছিল খানবাড়িতে। সব কিছু ঠিকঠাক চলছে। বেশ কিছুদিন হলো আয়নের ইন্টার্নশিপ শেষ হলো। এবার সে বাংলাদেশে আসতে চায়। নিজের হাতের কাজগুলো শেষ করেই পাড়ি জমাবে বাংলাদেশে। শুধু হৃদের বিশেষ পরিবর্তন ঘটল না, কোথায় আছে কেমন আছে কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করে না। প্রয়োজন হলো মাসে একবার করে নিজেই আরফ খানকে ফোন করে তাদের দুজনের সাথে অল্প টাইম বেঁধে কথা বলবে এবং নিজ দায়িত্বে কল কেটে দিয়ে তারপর মুহূর্তেই। হৃদের আচরণে কষ্ট পান তারা, তারপরও আশায় আছে নতুন আলোয়। যদি কোনো একদিন হৃদের মন পরিবর্তন হয়, সে ফিরে আসে আপনজনের কাছে, সেই আশায়। সেটা কখন কবে হবে তা জানা নেই কারো, তবে এক বুক আশায় দিন পার হচ্ছে হেনা খান ও আরফ খানের। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 12। ওটিতে টান টান করে শোয়ানো লাশের সামনে দাঁড়িয়ে আছে আয়ন। 8 থেকে 10 জনের একটি ছোট্ট গ্রুপ রয়েছে সাথে। প্রত্যেকের মুখের অবস্থা প্রায় বিকৃত ভাষ্য। টানা 3 ঘন্টা যাবৎ রিসার্চ করছে একটি লাশ নিয়ে, রিসার্চ অফ ইনস্টিটিউট ল্যাবের মধ্যে। তাদের ঠিক সামনে দক্ষ হাত কাজ চালাচ্ছেন প্রফেসর সুয়াংমা, আর তাকে মূলত অ্যাসিস্ট করছে উপস্থিত এই ছোট্ট গ্রুপটি। লাশটিকে ঘিরে চারপাশে দাঁড়িয়ে আছে তরুণ দলের ডক্টররা। আয়ন অন্তত মনোযোগ সহকারে বিষয়গুলো রিসার্চ করছে আর ফাইলে নোট করছে। উপস্থিত সবাই একই কাজ করছে, তবে অনেকটা সময় নিয়ে লাশের সাথে থাকায় অনেকের অবস্থা নাজেহাল। আয়ন নিজেকে গম্ভীর রাখে, দক্ষ হাতে বারবার প্রফেসরের দেখানো বিষয়গুলো নোট করছে। আজকে শেষ রিসার্চ তার লন্ডনে, এরপর বাংলাদেশে ফিরে যাবে 15-20 দিনের মধ্যেই। সেখান থেকে ফিরে লন্ডনে হাসপাতালে জয়েন করবে সে। তাই আপাতত আজকের রিসার্চটা মনোযোগ সহকারে শেষ করে নিচ্ছে। আরও ঘন্টা খানিকটা সময় নিয়ে বের হয় ল্যাব থেকে সবাই। ঘড়ির কাঁটায় সময়টা দেখে নেয় আয়ন, 1:50 মাথার ওপর কাঠফাটা রোদ, গায়ের অ্যাপ্রনটা টেনে খুলে হাতে নাই। টানা 4 ঘন্টা লাশের সাথে কাটিয়ে শরীরটা যেন জাপারত অবস্থা। রিডি করছে পুরো শরীর, খ্যাত করছে মন মস্তিষ্ক দুটোই। আপাতত লম্বা একটা শাওয়ার নেওয়া প্রয়োজন। বন্ধুদের থেকে বিদায় নিয়ে পার্কিং এরিয়াতে আসে। নিচের গাড়ির দরজা খুলে সপর্ণে হাতে থাকা ফাইল ও অ্যাপ্রনটি রেখে দেয় একপাশে। ক্লান্তিতে উঠে বসে ড্রাইভিং সিটে, হাতে রাখা ফোনটি গাড়ির সামনে রেখে স্টার্ট দেয় গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা সময় যেতেই বারবার ফোনে লাইট জ্বলে কম্পন সৃষ্টি করে। ভাইব্রেট হচ্ছিল ফোনটি বারবার। আয়ন চোখ আউড়ে সামনে রাখা ফোনটির দিকে পলক নাই দেখে ড্রাইভ করতে থাকে। ফোনের স্ক্রিনে ফিহার নামটি ঝলঝল করছে। হোয়াটসঅ্যাপে ভিডিও কল, নামটি ঝলঝল করছে ফিহার। আয়ন ভ্রু কুচকে তাকায় সেদিকে। এই সময় ভিডিও কল করা হঠাৎ। বাংলাদেশ টাইম এখন প্রায় 8টা বাজে। লন্ডন থেকে বাংলাদেশের টাইম ডিস্টেন্স 6 ঘন্টা। এই টাইমে আয়নের লন্ডনের ক্লাসের সময়, সেটা জেনেও ফিহার বারবার ভিডিও কল করাটা খানিকটা ভ্রু কুচকায় আয়ন। গত 1 বছর ধরেই বোনটা তার বাংলাদেশে যাওয়ার পর থেকে সময়ে অসময়ে ভিডিও কল করবে তাকে, সেই সাথে রাজ্যের সব অদ্ভুত বিষয় তাকে দেখাবে বলবে। এখনও নিশ্চয়ই সেই রকমই কিছু একটা দেখাতে ভিডিও কল করেছে ফিহা। কলটি রিসিভ করলো না সে, মনোযোগ দিল ড্রাইভ করতে। লন্ডনে ড্রাইভ করার সময় ফোন চালানো নিষিদ্ধ, তাই সে ফোনটি তোলেনি। এমনিতেও শরীরটা রিরি করছে, কথা বলার মতো এনার্জি পাচ্ছে না। আপাতত বাসায় গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বোনকে কল করা যাবে সময় নিয়ে। ভাবনা অনুযায়ী কাজ করলো আয়ন। পরপর কয়েকবার নিজের ফোনটি রিং হয়ে কেটে যায়। একটা সময় কল আসা বন্ধ হয়ে যায়, তবে তার ঠিক পর মুহূর্তেই বেশ কিছু মেসেজের টুংটাং কম্পে শব্দ হলো তার ফোনে। আয়ন বুঝতে পারে ফিহা মেসেজ করছে ওকে। এক পলক সেদিকে তাকিয়ে পুনরায় নীরবে ড্রাইভিংয়ে মনোযোগ হয় সে। টানা 40 মিনিট শাওয়ার নিয়ে বের হয় আয়ন। পরনে অ্যাশ কালারের ট্রাউজার ও কালো গেঞ্জি পরিহিত। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় সে। টিকটিক করা দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 3:10। লাঞ্চ টাইম অনেক আগেই পার হয়ে গেছে। লম্বা শাওয়ার নেওয়াতে প্রচণ্ড খিদেও পেয়েছে তার এই মুহূর্তে। আপাতত পেট পুজো করা দরকার। আসার সময় বাহির থেকে খাবার নিয়ে এসেছিল রেস্টুরেন্ট থেকে, ডাইনিংয়ে রেখে এসেছিল সে। হালকা পাতলা মাথাটা মুছে নিয়ে হাতের ফোনটি চেপে ধরে পা বাড়ায় ড্রয়িং রুমের দিকে। লন্ডনের অ্যাপার্টমেন্টটাতে একাই থাকে সে। পরিবারের সবাই যাওয়ার পর থেকে বাহিরের খাবার খায় সে। মাঝের মধ্যে সময় হলে নিজের জন্য রান্না করে টুকটাক, তেমন কিছুই রান্না করতে জানে না। তবে চাল ডাল চিকেন ও নিজের জন্য কফি এতটাই আয়ত্তে এসেছে এতদিনে। ডাইনিংয়ে সামনে দাঁড়িয়ে ফিহাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে খাবারগুলোর প্যাকেট থেকে একে একে ছাড়াতে থাকে। নিজের প্লেটে খাবার নিতে নিতে ফোনের স্ক্রিনে ভাসমান হয় ফিহার হাস্যোজ্জ্বল চেহারাটি।
আয়নকে ফোনের স্ক্রিনে দেখতে পেয়ে লাফিয়ে ওঠে ফিহা। প্রায় সাথে সাথেই চঞ্চল ভঙ্গিতে বলে উঠল, ভাই এতক্ষণ লাগে একটা ফোন করতে তোমার? সে কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি আমি। প্যাকেট থেকে খাবার ছাড়াতে ছাড়াতে ক্লান্তিতে দারুণ হাসলো আয়ন। ফোনের স্ক্রিনে বোনের উজ্জ্বলিত ফেস দেখে দুষ্টু কণ্ঠে বলল, বাহ, যেই বয়সে মেয়েরা জামাই জামাই করে সেই বয়সে বোন আমার ভাই ভাই করছে, ব্যাপার কি বলো তো ফিহু? আয়নের কথায় সাথে সাথে ক্ষিপ্ত ভঙ্গিতে চিৎকার করে বলল ফিহা, ভাই। ফিহার চিৎকারে ফোনের স্ক্রিনে ভ্রু কুচকে তাকায় আয়ন। নিজের একটা ভ্রু উঁচু করে বলে, ভাই কি? এর পরেরটা বল শুনি। তোর মতলবটা আমার ঠিকঠাক মনে হচ্ছে না। নিশ্চয়ই কিছু খাওয়ানোর দাবিতে কল করেছিস আমায়। তোর অপেক্ষায় মনটাই হলো ছুরি ভরা আবদার। এবার পয়েন্টে আয়, ফাটাফাট বলতো মতলবটা কি তোর? আয়নের কথাই এবার নড়ে চড়ে বসে ফিহা। বিষয়টা সত্যি ওর কিছু চাই, আর তার জন্যই ব্যস্ত ভঙ্গিতে একের পর এক কল করছে আয়নকে। তবে যে শুধু নিজের চাওয়া থেকে কল করছে এমনটা নয়, আরও একটা বিষয় আছে, সেটা হলো মায়া। আয়নের সাথে মায়ের বিয়ে ঠিক করা হয়েছে আজ। সেই খুশি সংবাদটাই ভাইকে প্রথম জানাতে চায় ফিহা। বিগত 1 বছর ধরেই ফিহা জানে আয়নের জন্য মায়াকে ঠিক করে রাখা হয়েছে নিজের নানুমা হেনা খান। ফিহাদের বাংলাদেশে আসার বেশ কয়েকদিনের পরেই এই কথাটি জানতে পারে সে। নিজের মা ও নানুমাকে এ বিষয়ে আলোচনা করতে শুনতে পায়, তবুও সে চুপিসারে পেছনে দাঁড়িয়ে কথাগুলো শুনেছিল সেদিন। আয়নের মাও আপত্তি করেনি সেদিন, বলেছিল আয়ন রাজি হলে তারও কোনো আপত্তি নেই মায়াকে ছেলের বউ বানাতে। তবে আয়ন দেশে না আসা অবধি তাকে এই বিষয়ে কিছু জানাতে নিষেধ করেছিল মেহেরবান। হেনা খানও রাজি হয়েছিল এই বিষয়ে। আয়নের জানা নেই গঠিত বিষয়ের কথাগুলো, আয়ন মায়ের বিয়ে ঠিক করার কথাগুলো। তবে সেদিন ফিহাও বেশ খুশি হয়েছিল, মায়াকেও বেশ মনে ধরেছিল তার। মায়ের বিয়েটা বাতিল হওয়াতে বেশ কষ্টও পেয়েছিল ফিহা মায়ের জন্য, কিন্তু পর মুহূর্তে আয়নের সাথে মায়ের বিয়ে নিয়ে কথা বলতে বেশ খুশিও হয়েছিল ফিহা। আর সেদিনই থেকেই ফিহা মায়ের সাথে বেশি বেশি মেলামেশার চেষ্টা করে, একটা বন্ধুত্ব মহল বানায় মায়ের সাথে। মায়ের নানান মুহূর্তের ছবি ইচ্ছাকৃতভাবে পাঠাতো আয়নের ফোনে, তবে মায়ের একান্ত কোনো ছবি আয়নকে পাঠাতো না। পরিবারের সবার সাথে দলবদ্ধভাবেই থাকতো এমন ছবি পাঠাতো ফিহা। প্রতিটা ছবিতে মায়ের সাথে কেউ না কেউ থাকবেই, তবে ফিহা এমনটাও ইচ্ছাকৃতভাবে করত আয়নের মনের অবস্থা জানতে, যাতে আয়ন স্বেচ্ছায় ফিহার কাছে মায়ের সিঙ্গেল ছবি চায় সেজন্য। কিন্তু আজ পর্যন্ত আয়ন সেটা করেনি কখনো, মায়ের কোনো সিঙ্গেল পিক চায়নি ওর কাছে। এতে ফিহা বেশ হতাশ হয়, তবে তার ঠিক মুহূর্তেই এটা বুঝতে পারে আয়ন ফিহার কাছ থেকে নিজের মনের ভাব প্রকাশ করতে চাচ্ছে না, ব্যাস এতটুকুই। আয়নের মনে সুপ্ত অনুভূতি আছে মায়ের জন্য, সেটারও বেশ কয়েকভাবেই প্রমাণ পেয়েছে সে। এই যেমন ফিহা আয়নকে এত এত পিক পাঠানোর পরও আয়ন কোনো দিন ফিহাকে বলল না যে, ফিহা তুই এসব পিক কখনো পাঠাবি না আমাকে, তোর এত পিক পাঠাতে হবে কেন আমাকে? হ্যাঁ, একদম বাজে লাগে আমার কাছে। ছেলে মানুষের ফোনে এত পিক থাকতে নেই, জানিস না তুই? কখনো বলেনি আয়ন, বরং ফিহার পাঠানো পিকগুলো দীর্ঘ সময় ধরে অনলাইনে থেকে আয়ন বসে বসে দেখতো। তা ঠিক বুঝতে পারতো ফিহা। পিক পাঠানোর পর অনেকটা সময় নিয়ে আয়নকে অনলাইনে দেখতে পেত সে। ফিহার ধারণা আয়ন এতটা সময় নিয়ে অনলাইনে বসে তো আর নিজের বোন বা মা নানু ভাইকে দেখবে না মায়ের পাশে, তাই না? অবশ্যই তাদেরকে রেখে শুধু মায়াকে দেখবে, এটাই স্বাভাবিক। ফিহার প্রতিবার পিক পাঠানোর সাথে সাথে সিন করতো আয়ন। শত ব্যস্ততার মধ্যেও ভিডিও কলে যখন আয়নকে রেখে ফিহা মাঝের মধ্যে মায়ের কথা বলতো, তখন আয়ন চুপ করে তা শোনার চেষ্টা করত। হয়তো মায়ের কণ্ঠ শোনার চেষ্টা করতো আয়ন। ফিহা বুঝতে পারতো সব কিছু, তারপরও ধরা দিত না নিজের ভাইকে, কারণ ফিহা চায় আয়ন ওকে নিজ থেকে বলুক সে মায়ের সাথে ভিডিও কলেও সামনাসামনি কথা বলতে চায়। সেটা যতদিন না বলবে সেও ততদিন আগ বাড়িয়ে দেবে না মায়াকে দেখতে, কিছুতেই না। আগে আয়ন বলবে, তারপর সব কিছু। ফিহা নড়ে চড়ে বসে বলল, মতলবটা খুবই অল্প ভাই। আপাতত আমার কিছু ড্রেস লাগবে ডিজাইনার, তুমি আসার সময় লন্ডন থেকে নিয়ে আসবে। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ড্রেসগুলোর ছবি পাঠিয়েছি, চেক করো। ফিহার মতলবের কথা শুনে হাসলো আয়ন। ডাইনিং চেয়ারে টেনে বসে প্লেটের উপর চামচ চালাতে চালাতে বলল, আমি কারোর জন্য ড্রেস নিতে পারবো না, সরি। তোর প্রয়োজন হলে আম্মুকে নিয়ে চলে আয় এখানে, নিজের কাজে নিজে কর। আমাকে খাটানোর ধান্দা ছেড়ে দে। আমি মহাব্যস্ত মানুষ, নিজের জানটা নিয়ে কোনো রকম বাংলাদেশে আসবো সেটাই অনেক। আমাকে জ্বালাস না, তোর ফালতু ব্যাগ বহন করার সময় আমার নেই, বুঝলি? আয়নের কথায় ক্ষেপে দৃষ্টিতে তাকায় ফিহা।
সামান্য কয়েকটা ড্রেস আনার জন্যই তাতেই তার জান বের হয়ে যাচ্ছে। কথাগুলো গা জ্বলে উঠল ফিহার। নিজের ভাইয়ের বিয়েতে পরার জন্য কয়েকটা ডিজাইনার ড্রেস চাই ওর, এই সামান্য আবদারটুকু রাখতে নারাজ তার পাষাণ্ড ভাই। ফিহা নিজের রাগ দমাতে না পেরে পরে চট করে রাগী গলায় বলে ফেলল, ভাই আমার ড্রেসগুলো তোমার কাছে ফালতু মনে হচ্ছে? হ্যাঁ, সামনে বিয়ে, তাই আমার এই ডিজাইনার ড্রেসগুলো চাই। তুমি নিয়ে আসবে আমার ড্রেসগুলো সেখান থেকে। আমি এত অল্প সময়ের মধ্যে যেতে পারবো না লন্ডনে। শপিং নিয়ে লন্ডন টু বাংলাদেশ দৌড়াদৌড়ি করলে এদিকে বিয়ের দিন পার হয়ে যাবে আমার। আম্মু মানবে না বিষয়টা, বুঝতেই তো পারছো ঝামেলায় আছি আমি। তুমি আমার ড্রেসগুলো না আনলে বিয়েতে আমাকে ড্রেস ছাড়াই ঘুরতে হবে। তাই বুঝতে পারছো কতটা জটিল সমস্যায় সমাহিত আমি। তাই সমস্যা আর না বাড়িয়ে সমাধান করো জলদি প্লিজ। ফিহার মুখে বারবার বিয়ের শব্দটি কানে আসতেই চমকে ওঠে আয়ন। চামচ তুলে খাবার মুখে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। কৌতূহল বসে কপাল কুঁচকে প্রশ্ন করে ফিহার উদ্দেশ্যে, বুঝলাম তোর জটিল ও কঠিন সমস্যাটা, কিন্তু বিয়ে কিসের বিয়ে? কার বিয়ের কথা বলছিস তুই সেটা আগে বল। কার বিয়েতে তোকে ড্রেস ছাড়া ঘুরতে হবে সেটা শুনি, তারপর না হয় ভেবেচিন্তে দেখা যাবে কি করা যায় তোর কঠিন ও তরল সমস্যাটার। হ্যাঁ, কি থেকে কি বলে ফেলেছে আহানকে, বিষয়টি বোধগম্য হতেই কাচুমাচু করে ফিহা। আহানকে কিছুতেই বলা যাবে না মায়ের সাথে তার বিয়ের বিষয়টি চলছে, বললে হেনা খান আস্ত রাখবে না ফিহাকে। করার নির্দেশে আছে হেনা খানের আয়নকে এই বিষয়ে কিছু না বলার জন্য, কিন্তু ফিহা মুখ ফসকে আয়নকে বিয়ের কথাটি বলে ফেলল। এখন নিশ্চিত আয়ন এটি নিয়ে পেঁচাবে। আয়ন অনেক বিচক্ষণতার মানুষ, এই বিষয়ে বেশি কথা বললেই ধরা খেয়ে যাবে সে। আবার এড়াতে গেলেও যদি নিজের মার কাছে ফোন করে জানতে চায় যে ফিহার বাড়িতে কার বিয়ে হচ্ছে সেটা নিয়ে, তাহলে ফিহা সাংঘাতিক বাজেভাবে ফেঁসে যাবে সবার কাছে। তাই ফিহা আনিয়া বানিয়ে থমথমে গলায় বলল, আছে একজন, তোমাকে বলা যাবে না, তুমি শুধু ড্রেসগুলো এনে দাও তাহলেই হবে। নির্বিঘ্নে খাবার মুখে তুলতে তুলতে বলল আয়ন, তাহলে ড্রেসের কথা ভুলে যা। কাচুমাচু করে আবারও একই কথা বলল ফিহা। বললাম তো ভাই তোমাকে বলা যাবে না, সমস্যা আছে। কেন বলা যাবে না? এমনি। ফিহার কথাই তেমন গুরুত্ব দিল না আয়ন। নির্বিঘ্নে খেতে খেতে আবারও স্বাভাবিক কণ্ঠে বলল আয়ন, আচ্ছা তোকে আর বলতে হবে না, যা আমি নিজেই আম্মুকে ফোন করে জেনে নিব বাংলাদেশে কার বিয়ে হচ্ছে সেটা। ভয়ে চমকে ওঠে দ্রুত বলল ফিহা, ভাই খবরদার, আম্মুকে বলা যাবে না একদমই, তুমি এই বিষয় বলবে না আচ্ছা? সন্দিহান দৃষ্টিতে তাকালে বলল, কেন বলবো না? আর তোর কথা আমাকে কেন শুনতে হবে শুনি? ভয়ে হাঁসফাঁস করতে লাগলো ফিহা। আমি তোমার কেন উত্তরটা দিলে তুমি কিন্তু বাড়ির কাউকে ফোন করে কিছু বলতে পারবে না ভাই, প্রমিস করো। ফিহার হাঁসফাঁস থেকে সিরিয়াস হয় আয়ন। কিছু একটা চলছে বাংলাদেশে যা তার অবগত নয়, কিন্তু সেটা কি? ফিহাই বা কার বিয়ে নিয়ে এতটা উত্তেজিত? আয়ন মুখে খাবার তুলে নিয়ে গম্ভীর করে কণ্ঠে বলল, ডান, বল এবার। খানিকটা মিনমিন করে বলে ওঠে, মায়ার বিয়ে। আতঙ্কে উঠল আয়ন। হাত থেকে সশব্দে চামচটি পড়ে গেল প্লেটের উপর। শরীরটা যেন মুহূর্তে কম্পন সৃষ্টি হলো তার। ফিহার বাকি কথা শোনার আগেই আতঙ্কিত কণ্ঠে বলল, মায়ের বিয়ে? মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, চাপা কণ্ঠে বলল, হোয়াট? কখন? কবে? কিছুদিনের মধ্যেই। রাগে রিড়ি করে উঠল আয়ন। নিজের পরিবারের উপর রাগ হচ্ছে ভীষণ। সামান্য ছোট্ট একটা মেয়েকে বারবার বিয়ে দেওয়া নিয়ে নিজের পরিবারের এতটা উত্তেজিত হওয়াটাকে ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আয়নের। মায়ে খুব ছোট, পড়াশোনা করার বয়স ওর। আগে পড়াশোনা শেষ করুক, তারপর না হয় বিয়ে নিয়ে চিন্তা করা যাবে। আপাতত ইন্টার পাসটা তো করুক, মায়াও বড় হোক, তারপর না হয় বিয়ে। তাছাড়া যার তার কাছে কেন বিয়ে দিবে মায়াকে? তার মতামত নিয়েছে, মায়াকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে, সেটা নিয়ে নেয়নি তো। তাই আয়নারও মত নেই এই বিয়েতে। বিয়েটা ক্যান্সেল এখানেই। সব কিছুতেই এই বিয়েটা কিছুতেই হতে দিবে না সে, হোক যত ভালো ছেলে। তারপরও মায়াকে অন্য ছেলের সাথে বিয়ে দিবে না। বাংলাদেশে কি ভালো ছেলের অভাব আছে নাকি মায়ের জন্য? আয়নও তো একজন ভালো ছেলে। তাহলে একটা বছর ধরেই সে মায়ের সব কিছু পর্যবেক্ষণ করছে নীরবে। নিজের আপনজনের মধ্যে একজন ভাবতেও শুরু করেছে সে। আর মায়ার আপনজন হলে আয়নারও অধিকার আছে মায়ের সকল ছোটোখাটো বিষয়ে কথা বলার। মানছে সে সবার সামনে মায়ের নাম মুখে নেয় না, মায়ের সাথে কখনো ফোনে কথা বলেনি, মায়াকে সরাসরি ভিডিও কলে একটা নজর দেখতে চায়নি। তার মানে এই না সে মায়াকে কখনো ফিল করতে পারেনি। আয়ন চায় মায়াকে সরাসরি দেখতে, খুব কাছ থেকে মায়াকে দাঁড় করিয়ে মন ভরে দেখতে। তাই সে ভিডিও কলে কখনো দেখার আবদার করেনি ফিহার কাছে। ফিহার পাঠানো হাজারটা ছবি আছে তার কাছে। একটু সময় পেলেই বসে যায় মায়ের ছবিগুলো দেখতে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের প্রতিটি মনোমুগ্ধকর ছবিতে। প্রতিটি ছবি কথা
কথা বলে। ফিহার সাথে আড্ডায় মায়ের মুক্ত ছড়া হাসিতে কথা বলার ধরন, হেনা খানের পড়ানোর সময় মায়ের গাল ফুলিয়ে রাখা, আরাফ খানের সাথে বাগানের মধ্যে মায়ের চায়ের আড্ডায় গল্প করা, কাঁধে ব্যাগ চাপিয়ে স্কুল ড্রেসের মালাকে নিয়ে সাথে নেওয়া, এইরকম কথা বলে অসংখ্য ছবি আছে মায়ের আয়নের ফোনে। মায়ের প্রতিটি ছবিতে মুগ্ধ হতো আয়ন। ফিহা ইচ্ছাকৃতভাবে আয়নকে চেয়ে মায়ের ছবিগুলো বেশি বেশি করে পাঠাতো, ঠিক বুঝতে পারতো সে। মায়ার প্রথম যেদিন ছবিতে দেখেছিল আয়ন, তখন মায়ের আয়নের বাসায় ছিল। সোফার মধ্যে হেনা খানের পাশে সাদা ফ্রকে জড়সড় হয়ে বসেছিল মায়া। আয়ন বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল মায়ের গোল গোল চেহারায়। তখনও আয়ন স্বাভাবিক ছিল, কিন্তু অস্বাভাবিক হতে লাগলো ফিহার রোজকার কর্মকাণ্ডে। রোজ আয়নকে নিয়মমাফিক পিক পাঠাতো, মায়ের সম্পর্কে রোজ দুষ্টু মিষ্টি কথাগুলো আয়নকে ফোনে করে শোনানো, মায়ের মন খারাপের কথাগুলো ভয়েস করে আয়নকে পাঠানো, সব কিছু ছিল আয়নের জন্য অস্বাভাবিক হয়ে ওঠার কারণ। না চাইতেও আয়ন একটু একটু করে ফিল করতে থাকে মায়াকে। সে অনুভূতিটা গত একটা বছরের অনেকটাই গাঢ় হয় মায়াকে নিয়ে। আজকাল মায়ের ছবি না দেখে ঘুমানো হয় না তার। নিজের এই কঠিন গুরুতর সমস্যার মধ্যে দিয়ে হুট করেই শুনতে পায় মায়ের বিয়ের সংবাদটি, যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এই মুহূর্তে। আর নিজেকে শক্ত রেখে ফিহার সামনে অন্তত গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, মেয়েটা এখনও ছোট, এই বয়সে কিসের বিয়ে ওর? কোনো বিয়েটি হবে না ওর। সব কিছু ক্যান্সেল করতে বল নানুমাকে। আমাকে কেন এই বিয়ের বিষয়ে আগে জানানো হয়নি? আমি কি কিছুই না পরিবারের মধ্যে? সবাই আমাকে বাদ রেখে কাজ করতে চায় কেন? মায়ের বরের নামটা আয়ন, সেটা গোপন রাখলো ফিহা আয়নকে বাঁচানোর জন্য। দ্রুতর সঙ্গে বলল, একদম বিয়ে ক্যান্সেল করা যাবে না বলে দিলাম ভাই। 1 বছর ধরেই মায়ের বিয়ে ঠিক হয়ে আছে একজনের সাথে, এখন হুট করে বিয়ে ক্যান্সেল করার প্রশ্নই আসে না। আর তোমাকেই বা কেন বলতে হবে মায়ের বিষয়ে? হ্যাঁ, তুমি কি মায়াকে নিয়ে কোনোদিন কোনো বিষয়ে কথা বলেছ যে আজ তোমাকে মায়ের বিয়ের বিষয়ে জানতে হবে আমাদের? তাছাড়া তুমি দেশে আসতে চাও না, সেখানে আমরা কি করব বলো? তাই আমরা সবাই ভাবলাম তুমি দেশে আসার আগে আমরা মায়ের বিয়েটা সেরে ফেলি তাড়াতাড়ি করে। কিন্তু আমার বোকামির জন্য তোমাকে বলেই ফেললাম আমি। এখন তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো মাকে বলা যাবে না এই বিষয়ে, কথাটা মনে রাখো কিন্তু। আয়নের রাগ বাড়ে, বাড়ন্তর আগে কটমট করে চাপা কণ্ঠে আয়ন বলল, ফোন রাখ তুই। কথাটা বলেই ফিহার অপেক্ষা না করে নিজেই কলটি কেটে দেয়। নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চালায়, বড় বড় নিঃশ্বাস নেয়। তার মধ্যেই আবারও টুম করে মেসেজের শব্দ কানে আসে আয়নের। ফিহা মেসেজ করে কিছু পাঠিয়েছে আবার। আয়ন সেটা সিন করতেই চোখে পড়ল হেনা খানের পাশে বসে থাকা লাল জামায় জড়ানো মায়াকে। খানিকটা বউদের মতো লাগছে মায়াকে, চোখে মুখে হাসি হাসি ভাব, ঠোঁটের করে মুচকি হাসির রেখা। তার পাশে আয়নের মা বসে আছে কিছু গয়নার বাক্স নিয়ে। সেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মায়াকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছিল খানবাড়িতে। আয়নের বাড়ন্ত রাগের মধ্যে বালতি ভরে ঘি ঢেলে দিল ফিহার ছোট্ট মেসেজটি। দেখ তো ভাই, একদম বউ বউ লাগছে না আমাদের মায়াকে? আহা, পুতুল বউ আমাদের। ব্যাস, সাথে সাথে সুউচ্চ স্বরে সংঘর্ষের সাথে লুটোপুটো খায় আয়নের খাবারের প্লেটটি ফ্লোরে। হাত বাড়িয়ে ধপ ধপ করে একে একে সব ছুঁড়ে মারে ফ্লোরের উপর। নিজের হাতে থাকা ফোনটিও সজোরে আছাড় মারে ফ্লোরে। রাগে ফুসফুস করতে করতে বের হয়ে যায় অ্যাপার্টমেন্ট থেকে। উদ্দেশ্য, আজ রাতেই ফিরবে সে বাংলাদেশের টিকিট নিয়েই আসবে রোমে। তার আগে নয়, কাল বাংলাদেশে পৌঁছে সবার আগে মায়ের বিয়েটা ক্যান্সেল করবে সে। মায়ের এই বিয়েটা কিভাবে হয় সেও দেখবে এবার। নিজের পরিবারের এমন ফাজলামি আর সহ্য হচ্ছে না আয়নের। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 13। সেদিন আয়ন বাংলাদেশের টিকিট পেয়েছিল, যথারীতি বাংলাদেশেও এসেছিল। হুটহাট আয়নের আগমনে পরিবারের সবাই চমকেও ছিল অনেকটা। আনন্দিত মুখরিত হয়েছিল পরিবারের পরিজন। আয়নের বাংলাদেশে আসার একদিন পর আগমন ঘটেছিল হেনা খানের চৌধুরী ম্যানশনে, হঠাৎ আয়নদের বাসায়। সেদিন মায়াকে সাথে আনেননি তিনি, একা এসেছিল মায়াকে স্কুলে পাঠিয়ে আয়নের সাথে নিজের গুরুত্বপূর্ণ কথাগুলো সারতেই। মূলত হেনা খানের এই আগমনটি ছিল। মায়াকে এই বিয়ের সম্পর্কে এখনও কেউ অবগত করায়নি। আগে আয়নকে রাজি করিয়ে তারপর না হয় মায়াকে সবটা জানাবেন তিনি, এমনটা ছিল হেনা খানের মূল ধারণা। সেদিন আয়নের সাথে কুশলাদি ও প্রথম পর্যায়ে ভালোবাসার সকল পর্ব চুকিয়ে অবশেষে যখন হেনা খান বিনা বনিতায় ডাইনিং টেবিলে নিজের চাওয়াটুকু রেখেছিল আয়নের কাছে, বলেছিল হেনা খানের কথা অনুযায়ী আয়নকে এবার ওনার চাওয়া পূরণ করতে, তখন আয়ন তীব্র ভয়ে আড়ষ্ট হয়েছিল এই ভেবে, যদি হেনা খান এখন উল্টাপাল্টা কিছু চায়, তার থেকে চাওয়া হিসেবে যদি বলে মায়ের বিয়েটা আয়ন নিজে দাঁড়িয়ে থেকে ভাইয়ের ভূমিকা পালন করে দিতে হবে বড় ভাইয়ের মতো দোয়া করতে, তাহলে পারবে আয়ন সেই সব কিছু করতে? না, পারবে না সে এসব করতে। নিজের পছন্দের মানুষকে কিভাবে অন্যের হাতে তুলে দিবে সে? কিছুতেই পারবে না এটা করতে সে।
সেদিন আয়নকে চুপ করে থাকতে দেখে হেনা খান তীব্র ভরাট গলায় নিজের চাওয়াটা বলে ফেলেছিল যে তিনি চায় আয়ন মায়াকে বিয়ে করুক, আর এটাই চাওয়ায় ওনার। আয়নের করা ওয়াদা অনুযায়ী এখন হেনা খানের চাওয়াটা রাখতে হবে তাকে। সেদিন আয়ন প্রচণ্ড শক্ত হয়েছিল, পাথরের মূর্তির ন্যায় শক্ত হয়ে ঠায় জায়গায় বসেছিল। মুখের খাবারগুলো গলায় আটকে ছিল বেশ সময়। হেনা খানের চাওয়াটা শুধু আয়নকে অবাক করেছিল তা নয়, হতবাক বাকরুদ্ধ বিস্মিত হয়ে করেছিল অনেকটা। আয়ন তখন এক আকাশ সমান চমকিয়েছিল নিজের নানুমার মুখে মায়ের সাথে নিজের বিয়ের কথাটা শুনে। অবাক হয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল নিজের নানুমার মুখপানে। আয়নের বাবা মা ফিহা, হেনা খান সবাই তীব্র চাপা উত্তেজনায় থমথমে মুখে তাকিয়েছিল আয়নের মুখের দিকে উত্তরের আশায়। আয়ন সবাইকে নীরবে পর্যবেক্ষণ করে মায়ের বিয়ের জন্য বরাদ্দকৃত পুরুষটি নিজেকে ভাবতেই বাকরুদ্ধ হয়েছিল সেদিন। অবাক হয়ে বিস্মিত দৃষ্টিতে যখন ফিহার দিকে তাকিয়েছিল, দেখেছিল বোনের চোখে দুষ্টামির রেশ। ফিহা আয়নকে বোকা বানিয়ে গুল খাইয়েছিল, সেটা বুঝতে বেশ একটা অসুবিধা হয়নি তার। খানিকটা লজ্জাও পেয়েছিল সেদিন। হেনা খানের আবদার সেদিন ফেরায়নি আয়ন। আয়নের প্রশ্নই আসে না, পছন্দের মানুষকে কেউ ফেরায় না, বরং সুযোগ সন্ধানে আঁকলিয়ে রাখে। আয়নের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। আয়ন নীরবে সম্মতি দিয়ে বলেছিল হেনা খান যা ভালো বোঝে তাই করতে। আয়নের কথায় সেদিন এক আকাশ সমান তৃপ্ততা ছেয়েছিল হেনা খানের চোখে মুখে। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল সাথে সাথে। হয়তো হেনা খানের মাকে হারানোর বুঝটা মন মস্তিষ্ক থেকে অনেকটাই কমে গিয়েছিল সেদিন। হৃদের সাথে মায়ের বিয়েটা বাতিল হওয়াতে প্রচণ্ড টেনশনে ছিল তিনি। যদি মায়ের বাবা শফিকুল ইসলাম সত্যটা জানতে পেরে মাকে জোর করে নিয়ে যায় ওনার থেকে, সেই জন্য তিনি আয়নের সাথে মায়ের দ্বিতীয় বিয়েটা যতদূর সম্ভব তিনি দিয়ে মায়াকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন চিরতরে। একবার আয়নের সাথে মায়ের বিয়েটা ঠিক হয়ে যাক, তারপর না হয় আবার মায়ের বাবাকে বলে যেভাবে হোক বোঝানো যাবে, রাজি করানো যাবে এই বিয়েটাকে মেনে নিতে। তাছাড়া আয়ন অসম্ভব ভালো ছেলে, হীরের টুকরো ছেলে, মায়াকেও অসম্ভব ভালো রাখবে। মেয়ের ভালো থাকলে বাবা হিসেবে শফিকও মেনে নিবে এই বিয়েটা। অবশেষে মায়াকে হারানোর ভয়টা থাকবে না আর হেনা খানের মনে। আয়নের সম্মতিটা ছিল হেনা খানের সবচেয়ে বড় তৃপ্তিটা। তিনি বুঝতে পেরেছিলেন আয়ন এত দ্রুত রাজি হয়ে যাবে। তাই সেদিন খুশিতে হেনা খান চেয়েছিলেন 2-1 দিনের মধ্যেই কাজে ডেকে আয়নের আর মায়ার আগদাটা করে সেরে ফেললে ঘরোয়াভাবে। কিন্তু এতেও ঘোর আপত্তি জানিয়েছিল আয়ন। সে গম্ভীর মুখে বলেছিল, নানুমা, আমি এমন হুটহাট চুরি করে বিয়েটা করতে চাই না। আমি বিয়েটা করতে চাই সারা শহর জানিয়ে, তারপর মায়াকে নিজের ঘরে তুলতে, ওর প্রাপ্য সম্মান দিয়ে, যেটা স্বামী হিসেবে আমার থেকে আমার সোনামার অধিকার। আমি সম্মানের সহিত মায়াকে ঘরে তুলতে চাই, কোনো লুকোচুরি নয়। আয়নের কথায় আপত্তি জানিয়েছিল সেখানে হেনা খান বলেছিল, এখানে লুকোচুরি নয়, সময় নেওয়া হচ্ছে আয়ন। এখানে শুধু বিয়েটা হয়ে থাকবে। মায়ের পড়াশোনা কমপ্লিট হওয়ার পর আমরা তোদের বিয়ের অনুষ্ঠান করব আয়ন। তোর কি মনে হয় আমাদের সে চিন্তা নেই? তাছাড়া আমি পরিস্থিতির বাধ্য হয়ে তাড়াহুড়ো করে তোদের বিয়েটা এখন দিতে চাচ্ছি। হৃদের করা কাজের জন্য মায়াকে হারাতে হবে আমাদের। তাছাড়া মায়ের পরিবারকে সত্যটা এখনও জানানো হয়নি। যদি একবার বিয়ে বাতিলের সত্যটা সম্পর্কে অবগত হয়, তাহলে কি সেটা হবে? সেটা নিশ্চয়ই তোর অজানা কিছু নয়। আয়ন চোখ তুলে তাকাতেই হেনা খানের দিকে। থমথমে পরিবেশটা উত্তেজিত বুঝতে পারে। হেনা খানকে আশ্বস্ত করে সন্তর্পণে বলে উঠল, আমি বুঝতে পারছি নানুমা তোমার কথাগুলো, তবে এতটা বিশ্বাস রাখো, আমি কিছুর বিনিময়ে হলেও তোমার সোনামাকে হারাতে দিব না। মায়া তোমার সাথেই থাকবে সব সময়, আর সেটার সিওরিটি আমি দিচ্ছি তোমাকে নানুমা। আর দ্বিতীয়ত হচ্ছে, হৃদ মায়ার জীবনে পাস্ট ছিল, যেটা ফেলে এসেছে মায়া অতীতে, আমি বর্তমান। তাই অতীত যেন বর্তমানে হাবি করতে না পারে, সেই সর্বটাই আমি লক্ষ্য রাখবো। তোমরাও মায়ের সামনে বারবার হৃদের প্রসঙ্গটা টানবে না, এতে করে মায়ের ডিস্টার্ব হতে পারে। মায়া এখনও ছোট, সামলিয়ে নেওয়ার সুযোগ দাও আগে, তারপর না হয় বাকিটা দেখা যাবে নানুমা। আয়নের প্রতিটা কথাই তীব্র অধিকারবোধ দেখেছিল সেদিন মায়ের প্রতি। সবাই বুঝতে পেরেছিল আয়নের মনে মায়ের প্রতি ভালোবাসা আছে। এতে করে হেনা খানও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তিনি সবসময় চাইতেন মায়ের জন্য যেন হৃদ এই অধিকারবোধটুকু দেখায়, মায়াকে নিজের বউ হিসাবে মেনে নেয়। কিন্তু হৃদ করল তার উল্টোটা, ফিরিয়ে দিল মায়াকে। তবে আয়ন নিঃসন্দেহ একজন সুদর্শন ভালো ছেলে, দায়িত্বশীল, ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে। সেজন্য তিনি মায়ের জন্য আয়নকে বেছে নিয়েছিলেন। এতে করে মায়াকেও সারা জীবন ওনার চোখের সামনে রাখতে পারবে খানবাড়িতে। কিন্তু আয়নের এই মুহূর্তে বিয়ে না করাটা ছিল হেনা খানের বিদ্রূপের কারণ। তিনি আবারও শক্ত গলায় বলেছিলেন সেদিন, তাহলে তুই কি এখন মায়াকে বিয়ে করতে চাস না আয়ন? হেনা খানের উৎসুক দৃষ্টি নিজের চোখ বুলিয়ে দৃঢ় নিঃশ্বাস ফেলে আয়ন
খানিকটা সময় নিয়ে আবার শান্ত গলায় বলেছিল, নানুমা, আমি তোমার কথা রেখেছি, তুমিও এখন আমার কথাগুলো রাখবে এমনটা আশা করছি আমি। তবে হ্যাঁ, আমি বিয়েটা করতে চাই, তবে লুকোচুরি ভাবে নয়। মায়া এখনও ছোট, একটু বড় হোক, তারপর বিয়েটা করে নেব একেবারের জন্য। এখন তোমরা মায়াকে আংটি পরিয়ে রাখো আমার নামে, আমি কাল আংটি কিনে দিব তোমাদের। তারপর বিয়েটা আমি মায়ের এইচএসসি পরীক্ষার পর করব। মায়ের বাকি পড়াশোনাটা বিয়ের পর পড়বে, আমি নিচে পড়াবো। কিন্তু তারপরও এই মুহূর্তে আমি মায়ের অবুঝতার সুযোগ নিতে চাই না নানুমা। এইচএসসি পরীক্ষার পর ও নিজের সম্মতিতেই আমাকে বিয়ে করবে, কোনো চাপে পড়ে নয়। আমি আমার স্ত্রীর সম্মতি হতে চাই, কোনো রকম বুঝবাধ্যকতা নয়। দ্বিতীয়ত, মা বাবা হিসেবে মায়ের পরিবারেরও একটা চাওয়া পাওয়া আছে মায়াকে ঘিরে, আমি সেটা স্বার্থপরের মতো নষ্ট করব না, তা ঠিক হবে না নানুমা। তাই আমাদের বিয়েতে মায়ের পরিবারেরও সম্মতি থাকবে পরোক্ষভাবে, ওয়াদা করছি। মায়ের পরিবার সপরিবার হাসি মুখে দাঁড়িয়ে আমাদের বিয়েটা দিবে তোমাদের পাশে দাঁড়িয়ে। এখন মায়ের পরিবারকে কিভাবে বোঝাতে হবে সেটা আমার উপর ছেড়ে দাও নানুমা, আই উইল বি ম্যানেজ। নিশ্চিন্তে থাকো তুমি, আমি আমার ওয়াদা রক্ষা করব ইনশাআল্লাহ। তোমার সোনামাকে কোথাও হারাতে দিব না, এতটা বিশ্বাস রাখতে পারো তুমি আমার ওপর। আয়নের কথায় এক বুক আশা জমেছিল হেনা খানের বুকে, মনে কোথাও একটা কোণে তীব্র বিশ্বাস জন্ম নিয়েছিল আয়নের কথায়। তাদের এত বছরের নষ্ট হয়ে যাওয়া সম্পর্কটা আবারও জোড়া লাগবে আয়নের মাধ্যমে। তিনি আশারত হন আয়নের উপর, ছলছল চোখে অসহায় দৃষ্টিতে স্থির করেছিল আয়নের দিকে। আয়ন সবটা বোঝে, মায়ার পরিবারের সাথে খান পরিবারের সম্পর্কটা তেমন ভালো না সেটাও জানে। রিজ্জা সম্পর্কটা নষ্ট ও বিচ্ছিন্ন করেছিল, এখন আয়ন সেটা দুহাতে গুছিয়ে নিবে সময়ের সাথে সাথে। সেই সবটা এখন ঠিক করবে, সেটা যেটা হৃদ অতীতে বিগড়েছে। তবে আজ আয়ন হৃদকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিতে মন চাইছে। হৃদ সব কিছু নষ্ট না করলে হয়তো আয়নের জীবনে কখনোই মায়া নামক অসুখটা আসতো না, মায়াবতীর রোগে তলিয়ে যেত না গভীরভাবে। আজ আয়ন তৃপ্ত, হুট করে যেন জীবনের সবচাইতে বড় পাওয়ার তৃপ্তি পাচ্ছে সে, যেটা হৃদের জন্য সম্ভব হয়েছে আজ। আয়ন আলতো হাসে। হেনা খান কিছু বলার উদ্যত হলেই আগেই সামনে থেকে মেহেরবান বলে উঠল, মা, আমাদের মনে হয় আয়নের কথাগুলো শোনা উচিত, অযুক্তিযুক্ত কিছু মনে হচ্ছে না আয়নের কথায়। আমাদের সময় নেওয়া ঠিক হবে না এই মুহূর্তে। ততক্ষণে নীরব শ্রোতার মতো শ্রবণ করেছিল ফিহা। আয়নের দেরি করে বিয়ে করার মোটেও যুক্তিযুক্ত মনে হয়নি ফিহার, তাই মেহেরবানের কথায় মাঝে ফোড়ন কেটে বলে, ভাই, এই মুহূর্তে বিয়েটা হয়ে থাকলে সমস্যা কোথায়? নিজের বউকে কি মানুষ দুবার বিয়ে করে না? তুমি আমাকে দুবার বিয়ে করবে? তারপরও এখন বিয়ে করতে নাউচ করা যাবে না, একদমই না। তাছাড়া মায়ের মা বাবা কি পালিয়ে যাচ্ছে কোথাও? তাদের কি অন্যভাবে মানানো যাবে না আর? ফিহা অবচেতার গড়গড় করে বলাই কথাগুলো কড়া দৃষ্টি ফেলে মেহেরবান। উপস্থিত বড়দের মাঝে ছোটদের কথা বলাটা অযাচিত ও শোভন। তাছাড়া ফিহার সমাজ বোঝার বয়স এখনও হয়নি, তাই কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা দেখার জন্য পরিবারের বড়রা আছে কথা বলার জন্য। ফিহাকে কড়া দীর্ঘশ্বাসে শক্ত গলায় বলেছিল মেহেরবান সেদিন, দিন দিন ম্যানার্স পুড়ে যাচ্ছ ফিহা, কতবার বলেছি বড়দের মাঝে আগ বাড়িয়ে কথা না বলতে। তারপরও বলো, তোমার ডিসিশনের বা মতামতের জন্য কেউ বসে নেই এখানে, বড়দের কথা হচ্ছে এখানে। তাই তুমি রুমে যাবে এই মুহূর্তে, যাও। কিন্তু মা, ভাই তো বলছি না তোমাকে যেতে। ফিহা রাগে উঠে দাঁড়ায় ডাইনিং টেবিল থেকে। ফিহা তিতির মেজাজে আয়নের দিকে তাকিয়ে বলে উঠল, দেখে নিও ভাই, আজ তুমি পরিস্থিতির দোহাই দিয়ে মায়াকে ফিরিয়ে দিচ্ছ, কাল ভাগ্য তোমাকে সেই পরিস্থিতির স্বীকার করে মায়ের থেকে তোমাকে দূরে করে দিবে। তোমার চাওয়াটা থাকবে অনেক কিছুই, কিন্তু পাওয়াটা থাকবে শূন্য, দেখে নিও। ফিহার পরপর কথায় মুহূর্তে চোখ রাঙিয়ে ধমকের স্বরে বলে উঠল মেহেরবান, ফিহা, যেতে বলেছি তোমাকে আমি। এক মুহূর্ত না দাঁড়িয়ে রাগে ফিহা গটগট করে প্রস্থান করে নিজের রুমের দিকে। ফিহার যাওয়ার দিকে সবাই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুঝতে পারে ফিহা চাচ্ছে বিয়েটা এই মুহূর্তেই হোক, নয়তো বিনা বিয়ে নিয়ে আনন্দটা ছিল প্রহর। তাই এখন সেটা আয়নের জন্য মাটি করতে চায় না বলে এতটা উত্তেজিত ফিহার মাঝে। কিন্তু আয়ন হঠাৎ না করাতে মেনে নিতে পারেনি বলেই রাগটা প্রকাশ করে ফেলে সবার সামনে। ফিহার কথাগুলো সবার কাছে স্বাভাবিক মনে হলে আয়নের বুকের গিয়ে সেটা তীরের মতো বাঁধে। আয়নের সারা শরীর ঝাঁকি দিয়ে কম্পন সৃষ্টি হয়, আয়নের বুকে কেঁপে ওঠে। একটা মুহূর্ত চিন্তা করে মায়াকে এই মুহূর্তে বিয়েটা না করা হয়তো অনেক বড় ভুল করছে না তো সে। হেনা খান ফিহার কথায় মনোযোগ হয়নি, বরং তিনি প্রসঙ্গ পাল্টিয়ে ছলছল নয়নে প্রশ্ন করে আয়নকে, তুই পারবি আমার অগোছালো সম্পর্কগুলো গুছিয়ে দিতে? নিরাশ করবি না তো আমাকে? ফিহা যাওয়ার থেকে দৃষ্টি সরিয়ে নেয়, ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের নানুমার দিকে। বুকের ভেতর চাপা কষ্ট অনুভব হচ্ছে ফিহার কথায়। অতি সতর্পণে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হেনা খানকে আশ্বস্ত করে বলে আয়ন,
পারবো। তুমি অতীতে যা হারিয়েছ সে সব আমি ফিরিয়ে দেব, বিশ্বাস রাখো। আমি বিশ্বাস করি তোকে, তার জন্যই আমার সোনামাকে তোর হাতে তুলে দিতে চাই। তাহলে আমরা কালই ঘরোয়াভাবে অনুষ্ঠান করে তোদের দুজনার আংটি বদল করে ফেলি। আয়ন সম্মতি জানিয়ে বলেছিল সেদিন। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো নানুমা, আমার কোনো আপত্তি নেই তাতে। তবে সামনে মায়ের এসএসসি পরীক্ষা, তাই আপাতত ওর আমার সাথে এঙ্গেজমেন্টের বিষয়টা জানানোর দরকার নেই। মায়া এমনিতেও পড়ার প্রতি উদাসীন, এঙ্গেজমেন্টের বিষয়টি জানলে হয়তো আরও উদাসীন হয়ে পড়বে পড়ার প্রতি। পরীক্ষার পর জানালে সমস্যা নেই, পরীক্ষার ক্ষতি হবে না। কাল আমরা সবাই যাব খান বাড়িতে, আমাদের এঙ্গেজমেন্টও হবে কাল। তবে আম্মু আমার হয়ে মায়াকে আংটি পরাবে, আমি নয়। আমি আশেপাশেই থাকবো তোমাদের। আর আপাতত কোনো অনুষ্ঠানও করার দরকার নেই নানুমা, নর্মাল থাকুক সব কিছুই মায়ের পরীক্ষা পর্যন্ত, বাকিটা আমি সামলে নেব। আয়নের কথায় সেদিন সবার চোখে মুখে তৃপ্ততা ছেয়েছিল, মন ছুঁয়েছিল আয়নের প্রতিটি কথায়। তবে ফিহা বেশ নারাজ হয়েছিল আয়নের দেরি করা নিয়ে। সেদিন হেনা খান আরও কিছুক্ষণ আয়নদের বাসায় থেকে খান বাড়িতে ফিরে এসেছিলেন মায়ের স্কুল ছুটি হওয়ার আগেই। পরদিন রোজকার মতোই মাকে স্কুলে পাঠায়। ফিহার আসে দুপুর করে বাসায়। আরাফ খান বাড়িতেই ছিলেন, সবাইকে নিয়ে দুপুরে লাঞ্চ করে আড্ডা জমায় বিকালে। ঘড়ির কাঁটা 4:25 যেতেই মালাকে নিয়ে বাসায় ঢুকে মায়া। ফিহা হুটহাট দৌড়ে মায়াকে জড়িয়ে ধরতেই চমকে ওঠে আয়ন। অনেকটা দিনের তৃষ্ণা চোখ দুটো পড়ে আছে মায়ের ক্লান্তিমাখা চেহারায়। চোখ দুটো স্থির হয় সেদিকে। মায়া ফিহাতে মত্ত, আশেপাশে তেমন একটা খেয়াল নেই। আয়নের পরিবারের সবার সাথে মায়ের ভাবটাও ছিল বেশ, সেটা ঠিক আয়ন বুঝতে পেরেছিল। সেদিন সারাক্ষণ শুধু মায়াকে তৃষ্ণাকাতর চোখ বুলিয়েছিল আয়ন মায়ার উপর। রাতে মায়াকে আংটি পরিয়েছিল আয়নের মা মেহেরবান। আংটিটি আয়ন নিজের টাকায় পছন্দ করে এনেছিল, ডায়মন্ড রিং, হোয়াইট গোল্ডের মধ্যে সাদা ছোট্ট ডায়মন্ড পাথর ছিল সিম্পল রিং এর মধ্যে, যাতে মায়া সবসময় পরে রাখতে পারে, কোনো সমস্যা না হয়। বিনা সাজসজ্জা রোজকার কাপড় পরেই সেদিন মেহেরবানের হাতে আংটি পরেছিল আয়নের নামে মায়া। বুঝতেও পারেনি সেদিন ওর আংটি বদল হয়েছিল, বুঝতে দেয়নি কেউ আয়নের কথায়। সেদিন কিছু মুহূর্তের ছবি তুলে নেয় ফিহা, ক্যামেরায় বন্দি করতে থাকে রোজকার মুহূর্তেই মতোই। হুট করেই ফিহা ভয়ানক টাইপের বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে দেয় আয়ন ও মায়ের মাঝে। হুটহাট মায়াকে টেনে আয়নের পাশে বসাতেই চমকে ওঠে দুজন। ফিহা এমন কাজে আয়ন প্রথমে চমকালেও পরে মুচকি হাসে। মায়াকে আরও কাছ থেকে দেখার সুযোগটা করে দেওয়ার মনে মনে ধন্যবাদ জানাই মনকে। গভীর দৃষ্টি ফেলে মায়ের ভয়ার্ত চেহারায় ফিহা নিজের ভাইয়ের বোনের অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে ছবি তুলতে থাকে দুজনের একসাথে। মায়া ভয়ে মাথা নত করে বসে, বুঝতে পারেনি ফিহা হুটহাট এমন কিছু করে বসবে। আয়নের পাশে বসায় পায়ের অস্থির কম ভয় কাজ করছে বেশি। তবে আয়নকে ভয় পাচ্ছে এমনটা নয়, ভয়টাও অন্য জায়গায়। ভয়ে বারবার জড়সড়ো হয়ে উঠছে, কি করবে কিছুই বুঝতে পারছে না মায়া। তাই আর চোখে ভয়ার্ত দৃষ্টিতে আয়নকে এক পলক দেখে মুহূর্তের দৌড় লাগায় কিচেনের রুমের দিকে, হেনা খানের উদ্দেশ্যে। মায়ের হঠাৎ এমন কাণ্ডে মুহূর্তেই ভ্যাবাচাকা খেয়ে গেল দুই ভাই বোন। একে অপরকে চাওয়াচাই করে ঘাড় ঘুরিয়ে তাকাই মায়ের দৌড়ে চলে যাওয়ার দিকে। মায়ের দৌড়ানোর মধ্যে দিয়েই মনে মনে ছক কষাকষি করে নেয় নিজের সাথে। আপন মনে বলে, তার ছেলেদের পাশে ঘেঁষা নিষেধ, বসা নিষেধ, ছেলে মানুষ দেখা নিষেধ, সব ছেলে মানুষগুলোই নিষেধ, সব 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 নিষেধ, সব কিছু। তার হৃদ ভাইয়ার নিষেধ করে গেছে তাকে, সে মানবে তার খারাপ ভাইয়ার কথাগুলো। কখনো পাশ ঘেঁষে না কোনো ছেলের, কখনোই না। তাই সে গত 1 বছর ধরে মনে প্রাণে এসেছে তার হৃদ ভাইয়ার কথা মেনে। আজও মানবে, কখনোই বসবে না সে কোনো ছেলের পাশে, কখনোই না। নয়তো তার খারাপ ভাইয়া আরও খারাপ হয়ে যাবে, আরও আঘাত করবে মায়াকে। মায়া বিশ্বাস করে যদি মায়া কোনো ছেলের আশেপাশে ভিড়ে তো তার হৃদ ভাইয়া আবারও ফিরে আসবে মায়ের কাছে, শুধু মায়াকে ছেলেদের সাথে মেশার জন্য শাস্তি দিতে ফিরে আসবে, ভয়ানক শাস্তি। মায়ের ভয়ার্ত চেহারা ভয়ে হুটহাট দৌড়ে পালানো সব কিছু তীক্ষ্ণ দৃষ্টিতে পরোক্ষ করছিল আয়ন। মায়ের চেহারায় স্পষ্ট ভয় দেখেছিল আয়ন, কিছু নিয়ে তীব্র ভয় বিরাজ করেছিল মায়ের চোখে মুখে। কিন্তু সেটা কি? তবে যে ভয়টা আয়নকে পাচ্ছিল না সেটা বুঝতে পেরেছে, কারণ আয়ন আজ পর্যন্ত মায়ের সাথে এমন কোনো আচরণ বা কথা বলেনি যেটার জন্য তাকে ভয় পাবে মায়া। তবে মায়ের অজানা ভয়ের কারণটাও ধরতে পারছে না আয়ন। ফিহা মায়ের পেছনে ছুটতে নিলে আয়ন থামিয়ে দেয়, ইশারায় বোঝায় এখন না যেতে। পিন পিন নিস্তব্ধতার মাঝে শব্দ তুলে টিকটিক করা ঘড়ির কাঁটাটা জানান দিচ্ছে রাতের গভীরতা কতটুকু। নিস্তব্ধ অবছায়া আলোয় রুমটিতে একা শুয়ে আছে মায়া। ঘুমের মধ্যে বারবার কেঁপে উঠছে সে, আবার হঠাৎ হঠাৎ ফুপিয়ে উঠছে কান্নায়।
খানিকটা গঙ্গানোর শব্দও করছে অস্পষ্ট স্বরে। ঘুমের মধ্যেই ঘেমে ঘুমে একাকার হয়ে যায়। আরও খানিকটা সময় নিয়ে চটপট করতে হঠাৎ করে ঘুমের মধ্যে ধুর পুড়িয়ে ওঠে বসে মায়া। হাঁপাতে থাকে অস্থির ভঙ্গিতে, উত্তেজিত ভঙ্গিতে কর্নার টেবিলের লাইট জ্বালায়। দ্রুততার সঙ্গে ভয়ার্ত দৃষ্টি ফেলে নিজের রুমের চারপাশে, কাউকে খোঁজার চেষ্টা করে। চোখ যায় রুমের বন্ধ দরজার দিকে। দরজাটা ভেতর থেকে আটকে দেওয়া, তার মানে মায়া এতক্ষণ বাজে স্বপ্ন দেখেছিল। তৃষ্ণায় গলা ফাটছে মায়ার, নিজের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় মুহূর্তেই। ভয়ে জবজব করে ডান হাতে উল্টো পিঠে কপাল গলার বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নেয়। আবারও হাত বাড়িয়ে কর্নার টেবিল থেকে পানির গ্লাসটি নিয়ে ঢকঢক করে সম্পূর্ণ গ্লাসটি শেষ করে। গ্লাসটি রেখে চোখ তুলে তাকায় দেওয়াল ঘড়ির দিকে। 2:56 গভীর রাত এখন। আবারও চমকায় মায়া, ভয়ে আড়ষ্ট হয়ে আসে। তার মানে মায়ার দেখা বাজে স্বপ্নটি সত্যি হতে চলেছে। তাহলে কি সত্যি মায়ার খারাপ হৃদ ভাইয়া আবারও মায়ের জীবনে আসতে চলেছে? মায়ার ভয় বাড়ে, শরীরে মুহূর্তেই কম্পন সৃষ্টি হয়। হৃদের নামটি মাথায় আসতেই। আজ 1 বছর 10 মাস ধরে হৃদ খান বাড়িতে আসে না। তবে মায়া হৃদ নামক ব্যক্তি ভয়ে হঠাৎই মাঝের মধ্যে স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। তবে আজকের স্বপ্নটার মতো এতটা ভয়ানক স্বপ্ন ছিল না কোনো দিনের স্বপ্নগুলো। আজকে স্বপ্নটা যেন হাড় কাঁপানো ছিল মায়ের জন্য। হৃদের সেই ভয়ানক রাগী চেহারাটা আজ আবারও দেখেছে স্বপ্নে মায়া। হৃদের অগ্নির মতো লাল লাল চোখ জোড়া দিয়ে মায়াকে ভস্ম করছিল। প্রচণ্ডভাবে রাগান্বিত ছিল মায়ের ওপর। মায়ের অপরাধ, মায়া আয়নের পাশ ঘেঁষে ছিল কাল ঘুরতে গিয়েছিল মায়া হৃদের কথাগুলো ভুলে আয়নের সাথে। আর সেটাকে সূত্র ধরেই মায়ের এই বাজে স্বপ্নটার আগমন। মায়ের ছোট্ট মস্তিষ্কে হৃদের শেষ হিংস্র চেহারাটা স্পষ্ট ছাপ ফেলে গেল হৃদ, যার সূত্র ধরেই মায়ের মনে হয় সে কাল আহানের সাথে ঘুরতে গিয়ে হৃদের কথা অমান্য করেছে, হৃদের বলা কথাগুলো ভুলে গেছে। তাই মায়া হৃদের ভাইয়ার স্বপ্নে এসে মায়াকে বারবার আঘাত করছিল, কথাগুলো অমান্য করায়। হৃদের আচরণ হিংস্র থেকে হিংস্রতর ছিল সেই বর্ণনা। মুখে ছিল সেই একই বলি তার, না করেছিলাম না ছেলে মানুষের আশেপাশে ঘেঁষতে। তারপরও কেন গেলি তুই আয়নের কাছে? আমার কথা এত সহজে ভুলে গেলি তুই? আমাকে ভোলার অধিকার কে দিল তোর? হ্যাঁ, আমি দিছি তোকে? না দিলে তুই আমার অবাধ্য হবি কেন? কেন ভুলতে চাবি তুই আমাকে? কথাগুলো বলার সাথে সাথেই আঘাতটা ছিল তীব্র, যার জন্য মায়া ভয়ে ঘুমের মধ্যেই গঙ্গানোর শব্দ করছিল হৃদের থেকে বাঁচার জন্য। ঘুমের রেশটা হালকা হতেই বুক ধরফরিয়ে ওঠে মায়ার। কথাগুলো ভেবেই মায়া আবারও জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। বিছানায় ছেড়ে উঠে দাঁড়ায় মায়া। ফ্লোরে একপাশে বিছানা করে কাঁথা মুড়িয়ে বেঘরে ঘুমাচ্ছিল মালা। রাতে মালা মায়ের রুমেই ঘুমায় সবসময় ফ্লোরে। মায়ের ঘুমের ঘোরে ভয় পাওয়াকে ঘিরে মালা হেনা খানের আদেশে রাতে এই রুমে ঘুমায়। মায়া মালাকে এক পলক চোখে নিয়ে গুটি পায়ে গিয়ে দাঁড়ায় বারান্দায়। হাঁটু অবধি চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে শরীরে। ওড়নাটা বিছানার উপর পড়ে আছে বিদায় গায়ে চড়ানো হয়নি। উদাসীন মায়া বারান্দার রেলিংয়ে পা উঠিয়ে বসে। উদাসীন দৃষ্টি স্থির করে বাগানের মধ্যে থাকা কাচের ছোট্ট বাংলো ঘরটিতে। স্থির নয়নে তাকিয়ে থাকে কাচের বাংলোটির দিকে। খানবাড়ির চারপাশ বডিগার্ডরা জাগ্রত অবস্থায় দাঁড়িয়ে পাহারা দেয়। খানবাড়ির চারপাশে কড়া আলোয় আলোকিত হয়ে আছে। মায়া কান্নাবারে প্রস্তস্ত রেলিং উপরে 2 পা ভাঁজ করে বসে। হাঁটুতে মুখ গুজিয়ে কিছুক্ষণ মত্ত হয়ে বসে থেকে হুট করেই ডুকরে কেঁদে ওঠে ফুপিয়ে। হৃদ আজ 1 বছর 10 মাস ধরে খানবাড়িতে পা রাখে না। আগে যাও 1 বছরে একবার আসতো, এখন তাও আসে না। কাউকে মাসের পর মাস কল করে না। মায়া লুকিয়ে হেনা খানকে রোজ কান্না করতে দেখে হৃদের জন্য। প্রথম বুঝতে না পারলেও আজকাল ঠিকই বুঝতে পারে মায়া। লুকিয়ে হেনা খানের মুখে শুনেছে হৃদ 10 মাস 17 দিন ধরে কারোর সাথে কোনো রূপ যোগাযোগ করছে না। কেন করছে না কেউ জানে না। হৃদ কোথায় আছে, কেমন আছে সেটা কেউ জানে না। হৃদের খোঁজ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ কোনো খবর পাচ্ছে না। সবাই টেনশনে আছে হৃদের কোনো বড় ক্ষতি হয়ে যায়নি তো সেটা নিয়ে। কারণ এতটা সময় হৃদ কখনোই কারোর সাথে যোগাযোগ না করে থাকেনি, এবার থাকছে। হৃদের বডিগার্ড আসিফের সাথেও বেশ কয়েকবার যোগাযোগ করেছে আয়নও, ফলাফল শূন্য। আসিফেরও তেমন খবর পাওয়া যাচ্ছে না। হৃদ আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়েও টেনশনে তোলপাড় খানবাড়ির সদস্যের মধ্যে। আজকাল হেনা খান কান্নাকাটি কাটে সারাক্ষণ। প্রত্যেকে নিরুপায় হয়ে আছে হৃদের সামনে, কারো কিছু করার থাকছে না। তারপর আয়ন, আরাফ খান নিজেদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে কয়েকটি দেশের গভর্নমেন্ট সরকার থেকে হেল্প নিয়েছে হৃদকে তাদের দেশে খুঁজতে।
সেই সবটাই কানে আসে মায়ের সবার অগোচরে। মায়ের থেকে থেকে ফুপিয়ে উঠছে কান্নায়। হৃদকে মায়া ভীষণ খারাপ জানে, তারপরও মায়া কখনো হৃদের খারাপ হোক এমনটা চায়নি। হৃদের লম্বা সময় দিয়ে খোঁজ হওয়াটা যেন মায়ের ছোট্ট মস্তিষ্কে নাড়ান দিয়ে ওঠে। আজকের স্বপ্নটা যদি সত্যি হয় তবুও মায়া খুশি হবে। তারপরও হৃদ ফিরে আসুক নিজ বাড়িতে, নিজের আপনজনদের মাঝে। মায়াকে আঘাত করলেও সে সহ্য করে নিবে, তারপরও নিজের পরিবারে ফিরে আসুক তার হৃদ ভাইয়া। আর এই একটি দোয়াটাই যেন রোজই করে মায়া, আজও তাই করছে। মায়া খুব করে চাইছে হৃদ খান হেনা খানের কাছে ফিরে আসুক। মায়ের কান্নার বেগ বাড়ে, তাই একবার মাথা নাড়িয়ে দুহাতে নিজের মুখ চেপে ধরে কান্নায়। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ফুপিয়ে উঠছে বারবার। আয়নের সাথে মায়ের আজ 10 মাস হয়েছে এঙ্গেজমেন্ট হয়েছে। এখনও মায়ার হাতে আয়নের নামের আংটিটি ঝলমল করছে। আয়ন কাজের সুবাদে লন্ডন গিয়েও মাসখানিকটাকে ভেতর আবারও ফিরে এসেছে বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশের একটা হসপিটালে জয়েন হয়েছে সে। মায়াকে ছেড়ে থাকতে পারছে না বলেই এমনটা করা আয়নের। বিগত 10 মাস মায়ের সাথে আয়ন ফ্রি হওয়ার চেষ্টা করছে, কিন্তু বরাবরই শূন্য। আয়ন আশেপাশে আসলেই মায়া ভয়ে আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গেই দৌড়ে পালায়। আয়নকে কোনো সুযোগই দিচ্ছে না মায়া। আয়ন অনেক প্রয়াস চালায় মায়া ভয়টা জানার জন্য, কিন্তু সে ব্যর্থ। কিছুতেই অবগত হতে পারেনি মায়ের ভয়টা সম্পর্কে। সেজন্য আজ আয়ন এনিয়ে মেনিয়ে ফিহাসহ মায়াকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। সারাটা দিন ভালোই কেটেছিল আয়নের সাথে মায়ার। আনন্দে মায়ার ভয়টা কিছুটা কমে এসেছিল আজ। সহজভাবে নিয়েছিল আয়নকে মায়া। এতে আয়ন বড্ড খুশি হয়েছিল। অল্প থেকে অল্প এভাবে মায়া ধীরে ধীরে আয়নের সাথে স্বাভাবিক হয়ে উঠবে এমনটা আশা রাখে আয়ন। সবই ঠিকঠাক ছিল, কিন্তু রাতের দিকেই হৃদকে নিয়ে ভয়ানক স্বপ্ন দেখে মায়া। হৃদের আঘাত করা হিংস্রভঙ্গিতে কথাগুলো ছিল মায়ের জন্য মর্মান্তিক। মায়া যেমন হৃদকে নিয়ে ভয় পাচ্ছিল, ঠিক তেমনি দোয়াও করছে যেন হৃদ ফিরে আসে সবার মাঝে। হৃদের প্রতি মায়ের অনুভূতিটা ছিল নিছক অমূল্যহীন, অপছন্দনীয় ব্যক্তি, কিন্তু তারপরও মায়ের প্রতিটা দোয়াই ছিল হৃদের নাম বরাবরই। কান্নার ব্যস্ত মায়া হঠাৎই কানে কর্ণকোহল হয় গাড়ির হর্নের শব্দ। চমকে ওঠে বিধ্বস্ত মায়া, আস্তে করে নিজের মুখ করে হাত সরায়, নিচে বাগানের দিকে তাকায়। সেখানটায় কিছুটা দেখতে না পারে নিজের চোখ ঘুরিয়ে নিতেই বেখিয়ালি চোখে যায় খানবাড়ির গেট ধরে আসা কালো মার্সিডিস গাড়িটির ওপর। এলোমেলো মায়া জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে। কৌতূহল চোখে দুটো স্থির করলো কালো মার্সিডিস গাড়ির উপর। গাড়িটি গেট ধরে ঠিক মায়ের বরাবর সামনে কাচের ঘরটির সামনে থামে। মায়ের অশ্রুসিক্ত চোখ দুটো ভর করে এবার একরাশ কৌতূহল। উপর থেকে স্থির নয়নে তাকিয়ে থাকে নিচে কালো গাড়িটিতে। গম্ভীর রাতে কে এলো খানবাড়িতে? আর গাড়িটি থামতেই দুজন বডিগার্ড দৌড়ে আসে সেদিকে। গাড়ির পেছনের দরজা টান দিয়ে খোলার সাথে সাথেই বাগানের চারদিকে লাইট অফ হয়ে যায় মুহূর্তেই। মায়া চমকে ওঠে, আহত হয়, সাথে সাথে কৌতূহলী চোখ দুটো বিরক্তিতে ভর করে। এইভাবে কারেন্ট চলে যাওয়ার আর সময় পেল না। সারা বছর একবারও দেখল না খানবাড়ির কারেন্ট 1 সেকেন্ডের জন্য গিয়েছে, অথচ আজ এতটা উত্তেজনার সময়ের মধ্যে দিয়েই কারেন্টটা চলে গেল। এখন মায়া কিভাবে দেখবে মধ্যরাতে কে আসলো খানবাড়িতে? একটু সুযোগ পেলে না সেটা দেখার জন্য। মায়া বিরক্তি নিয়ে চারপাশে তাকাতেই মুহূর্তে আবারও চমকে ওঠে। না, খানবাড়ির কারেন্ট তো যায়নি। গেটের সামনে লাইটগুলো তো জ্বলছে এখনও। মায়ের রুমের ড্রিম লাইট ফ্যান চলছে, তার মানে কারেন্ট যায়নি, বরং কেউ ইচ্ছে করে কালো গাড়িটির আশেপাশের লাইটগুলো অফ করে দিয়েছে। বিষয়টি বোধগম্য হয় মায়ার। লোকটি হয়তো সামনে আসতে চাইছে না, তাই এমনটা করে তার ইচ্ছাকৃতভাবে নিজের চারপাশটা অন্ধকারে বানিয়েছে। মায়ের কৌতূহল এবার গাঢ় থেকে তীব্র হয়। আকাশে বড় ডলার মতো চাঁদটা ঝলমল করছে। চারপাশ লাইট অফ থাকলেও চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে চারপাশটা। তাই মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। দুজন বডিগার্ড এগিয়ে আসে, গাড়ির পেছনে দরজা খুলে দেয়। খানিকটা সময় নিয়ে সেখান থেকে বের হওয়া লম্বা চওড়া বলিষ্ঠবান একজন ব্যক্তি। মায়ের কপাল কুঁচকে আসে, আরও খানিকটা ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করে। উপর থেকে চেহারাটা অস্পষ্ট। ছেলেটি পেছনে ঘুরে তাকায়, তার বলিষ্ঠ দেহের পিঠখানা দৃশ্যমান হয় চোখে। মায়ের মনোযোগ দিয়ে দেখায় মধ্য দিয়েই হঠাৎই ছেলেটি পেছনে ঘুরে তাকায় মায়ের বারান্দা বরাবর। ছেলেটি ঘুরে তাকাতেই অপদস্থ মায়া সাথে সাথে ভয়ে শিউরে ওঠে। সাথে সাথে এলোমেলো অবস্থায় নড়ে চড়ে বসে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ছেলেটিকে চেনার চেষ্টা করে, কিন্তু সফলতা নয়, ব্যর্থ হচ্ছে বারবার। ছেলেটির মুখে কালো মাস্ক পরা, গায়ে ফর্মাল ড্রেস,
জড়ানো। দৃষ্টি তার মায়ের বারান্দায় স্থির করা। মায়ের হেলদোল নেই। ছেলেটি খানিকটা সময় মায়াকে দেখে নিয়ে সাথে সাথে প্রস্থান করে বাগানে অবস্থিত কাচের ঘরটির ভেতরে। ছেলেটি যেতেই চারপাশ আবারও আলোকিত হয়ে ওঠে লাইটিংয়ে। মায়ের পুরো বিষয়টি মায়ের মাথার উপর দিয়ে যায়। হাঁ করে তাকিয়ে থাকে কাচের ঘরটির দিকে। কে এসেছে এই মধ্যরাতে সেটা জানার তাড়নায় মায়া ইচ্ছে করে জাগ্রত হয় লোকটিকে দেখার কৌতূহল। মায়া নিচে গিয়ে এক পলক দেখে আসবে লোকটিকে। উপন্যাস দাও না আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 14। শান্ত পরিবেশ। হেনা খান অন্যমনস্ক হয়ে হাতে কাজ চালাচ্ছে। মনটা বেশ অশান্ত। আজকাল সব কিছুই ঠিকঠাক থাকলেও হৃদের খবর পাওয়া যাচ্ছে না কোনো মতেই। খানবাড়ির একমাত্র উত্তরীশ্বরী হৃদ। আগে পরে কেউ নেই খানবাড়ির। নিজের ছেলের ও ছেলের বইয়ে রেখে যাওয়া শেষ স্মৃতি হৃদ। ছেলের নিজের অংশ হৃদ, কিন্তু ছেলের রেখে যাওয়া শেষ অংশটাকেও তিনি ঠিকমতো মানুষ করতে পারেননি। দায়িত্বটা অসম্পূর্ণ। অনেক চেষ্টা করেও হৃদকে স্বাভাবিক জীবন দিতে অক্ষম তারা। হৃদের ছোট থেকেই জেদি, রাগী, স্বল্পভাষী ছিল, সেই সাথে অপসীন ছিল। কোনো কিছুতেই স্যাক্রিফাইস করে মানিয়ে নেওয়াটা ছিল হৃদের নীতি, ধর্মের বাহিরে। নিজের এই স্বভাবের জন্য প্রথম প্রথম সমস্যা না হলেও ধীরে ধীরে সেটি কাল হতে থাকে তার জন্য। হৃদের মা বাবার মৃত্যুর পরপর সেটি ভয়ানক টাইপের কাল হয়ে দাঁড়ায় তাদের জীবনে। হৃদের ঠিকঠাক কথা না বলা, নিজেকে গুটিয়ে নেওয়া, একাকী জীবন বেছে নেওয়া। হৃদের ছোট্ট থেকেই সবসময় কম কথা আর একা থাকতে পছন্দ করত। তবে নিজের মা বাবার মৃত্যুতে আরও বেশি একা হয়ে যায়। শত চেষ্টা করেও হেনা খান ও আরাফ খান হৃদের একাকিত্ব দূর করতে পারেননি, বরং দিন দিন সেটা বাড়তে থাকে। পরে পরে হৃদ কাউকে নিজের পাশে ঘেঁষতে দিত না। রোজকার স্বভাবে রাগ দেখাতো, সব কিছুতে এক বাক্য জেদ করতো। ঘাটতেরামি নিয়ে বেড়ে ওঠা হৃদের বাবা মাহারা হৃদ হয়ে ওঠে বেপরোয়া। মা বাবার মৃত্যুর 1 বছর পর থেকেই হৃদের অস্থির পা দুটো ছুটতে শুরু করে ভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। ভিন্ন দেশে হয় হৃদের বসবাস। আর পাওয়া যায়নি হৃদকে নিজের পরিবারে। নিজের দেশ 18 বছর বয়স থেকে ছুটতে শুরু হয় হৃদের পা দুটো। ভিন্ন গন্তব্য, ভিন্ন পথ, ভিন্ন মঞ্জিল। প্রথম কোন দেশে আছে সেটা জানলেও বছর দুয়েকের মধ্যে সেটিও জানানো বন্ধ করে দেয় হৃদ। নিরুদ্দেশ লাপাত্তা হয়ে থাকে সবসময়। বিগত 10 বছর ধরে হৃদের বিরতিহীন পা দুটোর পথ চলা শুরু হয়েছে। কবে কখন কোথায় থামবে জানা নেই কারো, শুধু আশায় আছে থামার। হৃদ কাউকে কিছু সুযোগটাও দেয়নি কখনো নিজেকে থামানোর। হেনা খান সেই রকম পাগলামো করেছিল হৃদকে আটকে রাখার। সেই পাগলামোর সঙ্গী হিসেবে ছিল আরাফ খান। কখনো অসুস্থতার বাহানা, কখনো প্যারালাইজড হওয়ার অভিনয়, কখনো আবার ইমোশনাল ব্ল্যাকমেইল। শেষ মায়াকে দিয়েই হৃদকে আটকানোর চেষ্টা করে, তবে সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হৃদ সব কিছু শেষ করে দিয়ে ছুটে পুনরায় নিজের গন্তব্যে চলে যায়। মাঝখান থেকে কিছু সম্পর্ক অগোছালো হয়ে আছে। আয়নের সাথে মায়া জড়িয়ে গেছে। খুব শীঘ্রই তাদের বিয়ে দিবেন তিনি। সুখে থাকবে তারা। আয়ন মায়া দুজনেই পরিপূর্ণ থাকবে নিজেদের জীবন নিয়ে। শুধু অগোছালো দিন পার করবে হৃদ। অসম্পূর্ণ থেকে যাবে হৃদের জীবন। একাকিত্বে ঘিরে থাকবে সেই জীবনের চক্রবাসে। হৃদকে তিনি সুন্দর জীবন দিতে চায়। নিজের ছেলেও ছেলের বইয়ের আত্মার শান্তি দিতে চায়। হৃদকে সংসারে করতে চান তিনি, কিন্তু হৃদ না চাইলে কোনোভাবেই সম্ভব নয় সেটি। এই জীবনে কখনো হৃদ চাইবে কিনা তাও সন্দেহ। তাছাড়া আজকাল হৃদের সন্ধান পাওয়া যাচ্ছে না কোনো মতেই। টানা 10 মাস 17 দিন পার হতে চলেছে, হৃদের কোনো রূপ যোগাযোগ নেই কারোর সাথে। হৃদের বেঁচে থাকার সন্ধানটাও পাওয়া যাচ্ছে না কোথাও। নিজের স্বামী ও নাতি আয়ন সবাই খোঁজ চলেছে প্রাণপূর্ণভাবে, কিন্তু অল্প একটু সন্ধান মিলছে না হৃদের চিন্তায় আজকাল ঠিকঠাক রাতে ঘুমানো হয় না। দিন দিন অসুস্থতা বাড়ছে তুঙ্গে। আয়নের রোজকার পেশেন্ট এখন হেনা খান। হৃদের নিন্দায় মাসে 20টা দিন অসুস্থই পার হয় ওনার। ছেলেটাকে হুট করে নিখোঁজ হয়ে যাওয়াটা যেন কেউ মেনে নিতে পারছে না। হৃদের এই বেপরোয়া স্বভাবের জন্যই হেনা খানের মনে সবার থেকে আলাদা টান হৃদের জন্য। শুধু হৃদকে ঘিরেই এতগুলো সম্পর্ক নষ্ট করেছেন তিনি। তারপরও হৃদের সুখটা চায় হেনা খান, সর্বোচ্চ দিয়ে বাঁধতে চায় হৃদকে। সকাল 8:45। ঘাড় ঘুরিয়ে পেছনের সিঁড়িতে তাকায় কাউকে খোঁজার উদ্দেশ্যে। সিঁড়িতে দেখতে না পেয়ে সোজা চোখ বোলায় উপরে মায়ের রুমের দরজার দিকে। রুমের দরজাটা খানিকটা খোলা দেখে আবার চোখ বোলায় ঘড়িতে। মায়ের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে প্রায়। 9টা বের হতে হবে মায়াকে। আজকে মায়াকে স্কুলে ড্রপ করে তার জন্য তাড়াহুড়ো করে খানবাড়িতে আসা আয়নের। সকালের নাস্তাটাও মায়ের সাথে করতে চায়। কাল মায়াকে নিয়ে ঘুরতে বেরিয়ে এতটা বুঝতে পেরেছে যে মায়ের চোখে মুখে নিজের জন্য ভয়টা কমে আসতে দেখেছে। তাই মায়ের সাথে নিজের মেলামেশাটা আর একটু বাড়িয়ে দিতে চায় সে।
কোনোরূপ দূরত্ব রাখতে চায় না নিজেদের মাঝে। এতে যদি মায়া আয়নকে বুঝতে সুবিধা হয়, আর নয়তো যদি মায়ের ভয়টা কোনোভাবেই না কাটে তো এবার ঠিকঠাক বিয়ে করে নিবে পরিবারকে বলে। মায়ের এসএসসি পরীক্ষার পরপরই বিয়ের পিঁড়িতে বসে যাবে মায়াকে নিয়ে সে। বাড়তি কোনো ঝামেলা টানবে না সে। তখন বউকে নিজের কাছে রেখে না হয় ভয়টা কমাবে সে। এক পলক মায়ের রুমের দরজার দিকে উঁকি মেরে ঠিক হয়ে বসে অয়ন। ব্যস্ত হেনা খানের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, নানুমা, এক গ্লাস পানি দাও তো আমাকে। আয়নের কথাগুলো কানে গোছরে হলো না হেনা খানের। চিন্তারত অন্যমনস্ক হেনা খান ঠায় দাঁড়িয়ে থাকে। অয়ন পুনরায় চেঁচায়, নানুমা, পানি দাও। হেনা খান চমকে ওঠে, দ্রুত তাকায় পেছনে। আয়নকে সোফায় টান টান হয়ে বসতে থাকতে দেখে দ্রুত হাতে পানি নিয়ে হাজির হয় সেখানে। হাত বাড়িয়ে আয়নকে পানির গ্লাসটি দিতে দিতে আগ্রহের সহিত বলে ওঠে, হৃদের খবর পেয়েছিস? হেনা খান চোখ তুলে তাকায় আগ্রত চেহারার দিকে। গ্লাস থাকা সম্পূর্ণ পানি ঠকঠক করে শেষ করে আয়ন পুনরায় পানি গ্লাসটা হেনা খানের হাতে তুলে দিতে দিতে সোজাসাপটা উত্তরে বলল, না। আর কোনো বাক্যবায় করল না কেউই। কষ্টে আরও চোখ টলমল করে উঠল হেনা খানের। নিজেকে শক্ত রাখার তাগিদে পুনরায় চলে যায় ড্রয়িং রুমের সামনে। আয়ন আবারও সোফায় গা এলিয়ে দেয়। দীর্ঘ হেনা খান তার সামনে নিজের কান্নাটা লুকোনোর ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু সেও নিরুপায়। হৃদ নিজের থেকে ধরা না দিলে কেউ তাকে খুঁজে পাবে না, সেটা এতদিনে ঠিক বুঝতে পারছে আয়ন। সাথে হৃদ যে স্বেচ্ছায় নিজের অবস্থানের কথা কাউকে জানাচ্ছে না, সেটাও ঠিক বুঝতে পারছে সে। তাই হৃদের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আপাতত কিছুই করার নেই কারো। আয়ন চুপ থাকে। খানিকটা সময় নিয়ে হেনা খানের উদ্দেশ্যে গলা ভিজিয়ে বলল, নানুমা, হৃদের না চাওয়া অবধি আমরা কেউ চাইলেও ওকে খুঁজে পাওয়া অসম্ভব। হৃদ নিজের ইচ্ছাতে লুকোয়িত, তাই আমাদের হৃদের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। রোজ রোজ কান্না করে নিজের অসুস্থতা বাড়ানো সেটা কোনো সমাধান নয় নানুমা। নিজেকে শক্ত রাখো। ভাবান্তর হলো না হেনা খানের। আয়নের কথায় বিশেষ মনোযোগ হলো না। তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করে প্রসঙ্গ পাল্টিয়ে শক্ত গলায় আয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, খেতে আয় তুই। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে কোনো কিছু ভাবনাতে আসলো না তার। চোখ খুলে তাকায় সামনে, উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় সেদিকে। ডাইনিং টেবিলের চেয়ারে টেনে বসতে বসতে বলল, বাকিরা কোথায় নানুমা? আয়নের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, তোর নানা ভাই সকাল সকাল কোন কাজের জন্য বাহিরে গেছে, এখনও ফিরেনি। আসতে দেরি হবে বলে গেছে। ধীর কণ্ঠে বলল। আর মায়া কোনোরূপ বনিতা ছাড়াই বলল, নিজের রুমেই আছে হয়তো। বাকি কথাগুলো বলার আগেই দৌড়ে হাজির হয় মায়া, গায়ে স্কুল ড্রেস জড়ানো। ডাইনিং টেবিলের চেয়ার টেনে আয়নের সামনে বসে পড়ে। মায়াকে দেখে থেমে যায় হেনা খান। আয়ন এক দৃষ্টিতে তাকিয়ে মায়ের স্নিগ্ধ মুখশ্রীতে। মায়া চঞ্চল হাতে নিজের প্লেট উল্টিয়ে হেনা খানের উদ্দেশ্যে প্রশ্ন করে বলে উঠল, দাদি, রাতের লোক কে ছিল গো? মায়ের কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হেনা খান। আয়ন কপাল ভাঁজ ফেলে মায়ের কথাগুলোতে মনোযোগ হচ্ছে। মায়ের কথাগুলো এই মুহূর্তে কারো বোধগম্য হচ্ছে না। হেনা খান এগিয়ে আসে মায়ের প্লেটে নাস্তা তুলে দিতে দিতে প্রশ্ন করে উঠল, কিসের লোক? পুনরায় প্রশ্ন করে বলল, রাতের লোকটা চিনো না তুমি? কপাল কুঁচকে তাকিয়ে আবারও প্রশ্ন করলো হেনা খান, রাতের লোক আবার কে? সেটা তো তুমি বলবে দাদি। রাতের লোকটা কে? আমি দেখিনি তো অন্ধকারের মধ্যে লোকটাকে। মানে কিসের লোক, কিসের অন্ধকার? আর তুই বা কোথায় গিয়েছিলি রাতে? খানিকটা মন খারাপ ভাব নিয়ে বলল, আমি কোথাও যাইনি তো দাদি। তাহলে তুই যে বলেছিস অন্ধকারে কাকে দেখলি, সেটা কোথায় থেকে দেখলি? হ্যাঁ দেখেছি তো, আমার রুমের বারান্দা থেকে দাঁড়িয়ে। তোমরা দেখনি? আয়ন হাতের ইশারায় হেনা খানকে থামতে বলে প্রশ্ন করে থাকে। আয়ন সম্পূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করে কপাল কুঁচকে মায়াকে গোছালোভাবে প্রশ্ন করে বলল, আমরা দেখিনি, তুমি বললে, কিন্তু আমরাও এখন দেখে নিতে পারি তোমার সাথে। কি বলবে আমাদের? রাতে কি দেখলে তুমি? আয়নের কথায় চমকে ওঠে মায়া। এতক্ষণ আয়নকে লক্ষ্য না করলেও এখন ঠিকই চোখে পড়ল আয়নকে। আয়নের হুটহাট প্রশ্নে হাঁসফাঁস করতে থাকে মায়া। খাওয়া রেখে মুহূর্তে গুটিয়ে বসে পড়ে মায়া। আয়ন বিষয়টি বুঝতে পারে। মায়াকে উভয় দিয়ে ধীর কণ্ঠে বলল, ভয় নয়, ভয় পেলে তোমার প্রশ্নের উত্তর পাবে কিভাবে তুমি? মায়া মাথা নত করে বসে আয়নের সামনে। আর চোখে বার কয়েক আয়নকে দেখার চেষ্টা করে মায়া। এতে করে দুজনে চোখাচোখি হয় সাথে সাথে। আয়ন আলতো হাসে। মায়ের আর চোখে দেখাটা দারুণ লাগে আয়নের। উপভোগ করে বিষয়টি। মায়াকে চুপ বসে থাকতে দেখে পুনরায় আয়ন প্রশ্ন করে বলল, এখন বলো, রাতে কি দেখেছিলে? মায়া আবারও আর চোখে তাকায় আয়নের দিকে। আয়নকে নিজের দিকে তাকাতে দেখে মুহূর্তেই নড়ে চড়ে বসে আস্তে করে বলল, রাতে গাড়ি নিয়ে একটা লোক বাগানের মধ্যে থাকা বাংলোতে ঢুকতে দেখেছিলাম। আমি দেখেছি সেটা, কিন্তু অন্ধকার থাকায় লোকটার চেহারা দেখতে পারিনি।
মায়ের কথায় মুহূর্তে চমকে ওঠে আয়ন ও হেনা খান। বাগানের বাংলোটি হৃদের নিজের, সেই বাংলোর চাবি কারো কাছে নেই, এমনকি খান আরাফ খানের কাছেও না। হৃদ ছাড়া সেই বাংলোতে কাউকে প্রবেশ করতে দেখা মানেই হৃদ ফিরে এসেছে বাংলাদেশে। রাতে তাহলে মায়ের হৃদকে দেখেছিল? বিষয়টি ভাবলো হেনা খান, চমকে উঠে সাথে সাথে বলে উঠল মায়াকে, সত্যি বলছিস তুই? রাতে তুই? হেনা থেমে যায়। আয়ন ততক্ষণে ডাইনিং টেবিল ছেড়ে দৌড় যায় বাগানের উদ্দেশ্যে। হেনা খান ও নিজের কথাটি সম্পূর্ণ না করে দৌড় দেয় আয়নের পেছন পেছন। মনে মনে একটা দোয়াই করতে থাকে, মায়ের কথাটা যেন সত্য হয়, হৃদকে যেন বাগানের সেই বাংলোতে পায়। কিন্তু হেনা খানের সেই দোয়াটি বেশিক্ষণ দীর্ঘস্থানীয় হলো না। বাংলোর সামনে গিয়ে দেখে বাংলোটি আগের নাই লক করা বাহির থেকে। আশেপাশেও কোনো গাড়ির চিহ্নও নেই। আয়ন লক করা বাংলোটিকে ভালোভাবে দেখে নিয়ে ঘুরে তাকায় হেনা খানের দিকে। রাতের অন্ধকার লোকটি মায়ের মনের ভুল ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ন হেনা খানের উদ্দেশ্যে আস্ত করে বলল, ফিরে আসেনি হৃদ। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 15। 5 মিনিটের রাস্তা টানা 20 মিনিট করে ড্রাইভ করছে আয়ন। দৃষ্টি বারবার ঘোরাচ্ছে বসে থাকা রমণীর দিকে। মায়া জড়সড় হয়ে চুপচাপ বসে আছে আয়নের পাশের সিটে। ঠিকঠাক গাড়ি চলতে না দেখে বার কয়েক আর চোখে তাকিয়েছে আয়নের দিকে, কিন্তু তারপরও জোর গলায় বলতে পারছে না গাড়িটা দ্রুত চালাতে। মায়ের আর চোখে তাকানোতে বারবার চোখাচোখি হয় দুজনের। এতে আয়ন মৃদু হাসলেও মায়া অপরাধী নাই মতো বসে আছিল। আয়ন ফুরফুরে মেজাজে ধীরগতিতে ড্রাইভ করছে। আপাতত মায়ের সাথে আরও কিছুটা সময় কাটাতে চায়, তাই কোনো কিছুতে তাড়া নেই আয়নের। কিছুটা সময় মায়ের সাথে একান্তভাবে কাটাতে চায় সে। হৃদকে বিগত কয়েক মাস খুঁজতে খুঁজতে সে ক্লান্ত। পরিবারের সবার চোখের পানি সামলাতে সামলাতে বড্ড অশান্ত, তাই নিজের বিষয়ে যাওয়া মনটা মায়াতে প্রশান্তি খুঁজতে চায়। মায়ের সাথে কিছু সময় সুখের বিলাপ করতে চায়, সুখময় সময়টা করতে চায় প্রশস্ত। তখন মায়ের কথা অনুযায়ী হৃদকে বাংলাতে খুঁজতে না পেয়ে আয়ন মায়াকে নিয়ে চলে আসে। উদ্দেশ্য অনুযায়ী মায়াকে স্কুলে ড্রপ করে নিজের হসপিটালে যাবে সে। প্রথমে মায়া আয়নের সাথে আসতে না চাইলেও হেনা খানের আদেশে আসতে বাধ্য হয় সে। আয়নের সাথে আছে বলে মায়াকেও পাঠায়নি হেনা খান ইচ্ছাকৃতভাবে। দুজনকে সময় দিচ্ছে একে অপরের সাথে সম্পর্কটা সহজ করতে। মায়ের ভয় কাটাতে আয়ন ঘাড় ঘুরিয়ে আবারও তাকায় মায়ের দিকে। গাড়িতে চুপচাপ বসে আছে মায়া। মায়াকে চুপচাপ বসতে থাকে। নীরবতা ভেঙে আয়ন বলে ওঠে, পরীক্ষার প্রিপারেশন কেমন হচ্ছে তোমার? মায়া চুপচাপ বসে থেকে আস্তে করে বলল, ভালো। স্টিয়ারিংয়ে হাত ঘোরাতে ঘোরাতে বলল, গুড। তোমার পরীক্ষার কতদিন বাকি আছে জানি? মিহি কণ্ঠে বলল, 27 দিন। ও, তো স্কুল থেকে বিদায় নিচ্ছ কবে শুনি? 8 তারিখে বিদায় অনুষ্ঠান হবে আমাদের। স্টিয়ারিংয়ে হাত রেখে পাশে তাকায় আয়ন। একটা ভ্রু উঁচু করে পুনরায় প্রশ্ন করে বলল, ও, তার মানে আর 3 দিন বাকি তোমার বিদায়ের? মায়ের কথায় খুশিতে চকচক করে উঠে আয়নের চোখ মুখ। মায়ার স্কুলের গণ্ডি পার হয়ে যাবে। স্কুল থেকে ঠিকঠাক বিদায় নিতে পারলেই আয়নের অপেক্ষা কিছুটা কমে আসবে। মায়া এবার স্কুল পার হয়ে কলেজে পা রাখবে, অনেকটা বড় হয়ে যাবে। কেউ ছোট ছোট বলে সম্বোধন করবে না আর। আয়নের অপেক্ষাটাও অনেক কমে যাবে। তারপর ঠিকঠাক কলেজটা পাশ করতে পারলেই হলো। দুহাত বেঁধে নিয়ে বিয়ের পিঁড়িতে বসবে সে। অনেক তো হলো একা সেদিক সেদিক ঘোরা, এবার বিয়ে করে পালা বলেই চুপ করে বিয়ে করে নিবে সে মায়াকে। তখন মেয়েটা পুনরায় তার নামে রেজিস্টার থাকবে, তার দলিল করাবো। কথাটা ভাবতেই ঠোঁট প্রসারিত করে হাসে আয়ন। আজকাল সারাটা সময়ই এই মেয়ের চিন্তায় পার হয়। মেয়েটা যে কখন বুঝবে তার বেগতিক মনের অবস্থা আল্লাহ জানে। আয়ন ধীর হাতে ড্রাইভ করতে করতে তাকায় মায়ের দিকে। প্রাণবন্ত হয়ে আদেশ স্বরূপ বলে ওঠে, শোনো মেয়ে, এবার কিন্তু ঠিকঠাক স্কুল থেকে বিদায় নিবা, বুঝলা? স্কুল থেকে বিদায় নিতে নিতে মনে মনে এই শপথ করবা, তোমাকে বড় হতে হবে, তোমাকে প্রচুর বড় হতে হবে। স্কুল পেরিয়ে কলেজ শেষ করতে হবে, আর কলেজ পেরিয়ে সোজা বিয়ের আসরে। তার মধ্যে তোমাকে প্রচুর বড় হতে হবে। কেউ যাতে ছোট বলতে না পারে, ততটা বড় হতে হবে তোমায়, বুঝেছো? আয়নের হুটহাট খাপ ছাড়া কথায় মুহূর্তে বোকা চোখে তাকায় মায়া। আয়নের কথাগুলো সে বোধগম্য হলো না, তা মায়ের বোকা দৃষ্টিতে স্পষ্ট। এই মুহূর্তে কি বলবে আয়নকে সেটাই অস্পষ্ট মায়ের মাথায়। মায়াকে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকাতে চেয়ে তৃপ্তিটা নিয়ে আবারও বলল আয়ন, এই তো গুড গার্ল, এভাবে ড্যাব ড্যাব করে তাকাবা, বুঝলা? তোমার তাকানোতে আমার শান্তি, তাই বেশি না, সকাল বিকাল দুপুর 3 বেলা নিয়ম করে তাকালেই হবে। আমার আপাতত এতটুকুতেই চলবে। আমি আবার ধৈর্যশীল মানুষ, অল্পতেই চলবে, তবে সেটা সাময়িক সময়ের জন্য। তারপর আমার আরও অনেক কিছু চাই। আমার সেই চাওয়াগুলো আমি পরে দেখে নিব।
আপাতত তুমি নিয়ম করে 3টা বেলা তাকাও, সেটাই অনেক। কথাগুলো বলতে বলতে গাড়ি থামে মায়ের স্কুলের গেটের সামনে। মায়ের নড়চড় নেই। আয়নের কথায় অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে সেদিকে। আয়নকে বিগত দিনে চেনার পর থেকে কখনো এমন খাপছাড় আচরণ করতে দেখেনি মায়া। আজই প্রথম। আয়ন যে এতটা প্রাণবন্ত জানা নেই মায়ার। কখনো এতটা সময় দেখেনি আয়নকে সে নিজের সাথে। কথা বলেনি কখনো, 2-1টার কথার বেশি। আয়ন মায়াকে নিজের দিকে তাকাতে দেখে ড্রাইভিংয়ে স্টিয়ারিং মাথায় ঠেকায়। এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে হুট করে আবেগীয় মনোভাবে খানিকটা প্রকাশ করতে আহত সুরে বলে উঠল, বুঝলে মায়াবতী, ডাক্তার হয়েও নিজের রোগের চিকিৎসা করতে পারছি না আমি। তুমি মই রোগী হচ্ছি দিনকে দিন। আমি ব্যর্থ ডাক্তার, ব্যর্থ আমার এতদিনের এত ডিগ্রি সব গেল জলের তলে। ডাক্তার হয়ে রোগীর চিকিৎসা করতে গিয়ে নিজেই রোগীর উপাধি টানছে বর্তমানে। আমার কি তুমি মই অধঃপতন। এতে কি লজ্জা, কি লজ্জা। মায়া এবার বহুমান চোখ বড় বড় করে তাকায় সেদিকে। অয়নের একের পর এক কথায় মায়ের উত্তর বসাতে ইচ্ছা করছে। অ্যান তার জানতে ইচ্ছা করছে কি হয়েছে আপনার ডাক্তার সাহেব, কিন্তু মায়া সেটা করলো না। কোনোভাবেই কোনো ছেলের সাথে কথা বলবে না, কারণ মায়ের খারাপ হৃদ ভাইয়াটা আবার ফিরে এসেছে দেশে। কাল আয়নের সাথে ঘুরতে গিয়েছে বলেই আজ রাতে মায়াকে স্বপ্নে অনেক শাসিয়েছে হৃদ। বিশেষ নিষেধ করেছে কোনো ছেলের পাশ ঘেঁষতে। তাই মায়াও আর কথা বলবে না কোনো ছেলের সাথে। চুপ করে থাকবে সে, দরকার পড়লে মুখে এঁটে তালা মারবে সে। তারপরও কারোর সাথে কথা নয়। হৃদ ভাইয়ের অবাধ্য নয়। মায়া ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়, অপরাধীর মতো হাত চালিয়ে গাড়ির দরজা খুলে বের হয়। আয়ন মায়াকে হুট করে বের হতে দেখে দ্রুততার সঙ্গে সেও বাহির হয় গাড়ি থেকে। মায়ের পথ আটকে দাঁড়াতেই নিচু কণ্ঠে বলল মায়া, আমি যাব। জেলে যাবা? একটু সুন্দর করে চাও, একটু ভাব বিনিময় করে চাও রুগীর সাথে। এতক্ষণ ড্রাইভার হলাম, একটা ধন্যবাদ তো দিয়ে যাও। না, দিব না ধন্যবাদ। কেন কেন শুনি, এই অধমের ওপর এত অত্যাচার অবিচার কেন? নাকমুখ কুচকে বলল, বলবো না আমি। জানতো আপনি, আপনি আমার স্কুলে দেরি করিয়েছেন। 5 মিনিটের রাস্তার 10 মিনিট নিয়েছেন। এমন রুগী ড্রাইভারকে আমি কখনোই ধন্যবাদ দিব না। ঠোঁট কামড়িয়ে হাসে আয়ন। হালকা চোখে আহত হওয়ার চেষ্টা করে বলল, উফ, এত রাগ! রোগীর উপর এতটা অত্যাচার সহ্য হবে রোগীর? যদি রোগী এই রাগের চাপায় পড়ে হার্ট অ্যাটাক করে তো? আমি তো শেষ। এখানেই বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে হার্টের ব্যথায় হার্ট অ্যাটাক করবো আমি। বুকের বাম পাশটা চেপে ধরে আয়ন নাটকীয়ভাবে। মায়া নড়ে চড়ে দাঁড়ায়, নরম হয়ে আসে, করুণ হয় দুটো চোখ। সামান্য রাগ দেখানোতে যে কারো হার্ট অ্যাটাক হয়ে যাবে সেটা বোধগম্য ছিল না মায়ার। মায়া অপরাধী দৃষ্টি বেলায়। কি বলা উচিত সেটাও ঠিকঠাক বোধগম্য হচ্ছে না। বোকা চোখে খানিকটা আয়নের দিকে তাকিয়ে থেকে ভাবে সে চিকিৎসা দেওয়া উচিত এই ডাক্তার সাহেবের। চিন্তাতর অবস্থায় কিছু মনে পড়তেই হুট করে মুখে বুলিয়ে আউড়িয়ে বলল মায়া, ডাক্তার সাহেব 3 বেলা প্যারাসিটামল খাবেন, ভালো হয়ে যাবেন। রোগী যেন সোজা সুস্থ ডাক্তারের উপাধিতে ভূষিত হবেন আপনি। কি দারুণ চিকিৎসা আমার। পেট খারাপের ওষুধ সোজা ট্রান্সফার হয়ে হার্টের জন্য। উফ, আমার এত এত ডাক্তারের ডিগ্রি সব গেল জলে। সব কিছুই ব্যর্থ তোমার কাছে। তোমার এই চিকিৎসা গণহারে মানুষ ভালো হয়ে যাবে, হসপিটালের প্রয়োজনই পড়বে না আর। ডাক্তাররা সবাই রসাতলে যাবে। তা ম্যাডাম, আর কিছু খেতে হবে আমাকে প্যারাসিটামলের আগে বা পরে? আয়নের কথায় মায়া খানিকটা চিন্তিত ভঙ্গিতে কপাল কুঁচকায়। সে আপাতত প্যারাসিটামলের নামটা ছাড়া অন্য কোনো ওষুধের নাম জানা নেই। প্যারাসিটামলের সাথে আর কি খায় আর হয় কি খেতে হয় ধারণাও নেই। শুধু জানে তার পেট খারাপের সময় হেনা খান 2টো ট্যাবলেট খাইয়েছিলেন, একটা ছোট একটা বড়। বড়টার নাম প্যারাসিটামল হলেও ছোটটার নাম মনে নেই। মায়া কিছুতেই মনে করতে পারছে না। বাসায় গিয়ে হেনা খানের কাছে জিজ্ঞাসা করবে, ততক্ষণে যদি ডাক্তার সাহেব আরও বেশি বুক ব্যথা হয় তো। মায়া নাম না জানা ওষুধের চিন্তায় চট করেই বলে উঠল, একটা ছোট ওষুধের সাথে একটা বড় ওষুধ খাবেন ডাক্তার সাহেব কেমন? তাহলেই হবে, বুকের ব্যথাও চট করে ভালো হয়ে যাবে, দেখিয়েন আপনি। মায়ের কথায় গা কাঁপিয়ে শব্দ করে হেসে ওঠে আয়ন। 2 হাতে মায়ের গাল ছেড়ে উঠে বলে, উফ, আমার ডাক্তারনি রে, সারা বছর ছোট বড় ট্যাবলেট প্যারাসিটামল খেতেও রাজি আছি, তারপরও এই রোগীর এই ডাক্তারনি চাই। ডাক্তারনি ও তার চিকিৎসা দুটোই মনে ধরেছে ব্যাপক। আয়নের হুটহাট গাল টেনে দেওয়ায় মায়া চমকে উঠে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় আয়নের মুখে পানে। আয়ন হুট করে মায়ের ভয়ে কারণটা বুঝতে পারে, সে হাত গুটিয়ে নেয়। মায়া ভয়ার্ত দৃষ্টিতে আশেপাশে তাকায়, মুহূর্তে হৃদকে খোঁজার চেষ্টা করে। মুখের হাসিটা বিলীন হয়ে কপাল কুঁচকে মায়ের ভয়ার্ত দৃষ্টি পর্যবেক্ষণ করে আয়ন। মায়ের কাকে খুঁজছে সেটা বোধগম্য হচ্ছে না। মায়াকে অস্বাভাবিক করার জন্য প্রসঙ্গ পাল্টিয়ে
মায়াকে স্বাভাবিক করার জন্য প্রসঙ্গ পাল্টিয়ে বলে ওঠে, তোমার স্কুল ছুটি কয়টায়? মায়া ঘাড় ঘুরিয়ে তাকায় আয়নের দিকে। হৃদের ভয়ে আয়নের সাথে নিজের কথা আর টানতে চাচ্ছে না, তাই একই বাক্যে বলে ওঠে, জানি না। আয়ন মায়ার বদলিত ভয়ার্ত দৃষ্টি দেখে কপাল কুঁচকে তাকায় সেদিকে। মেয়েটা অল্পতেই ভয় সিটিয়ে যায়। বিষয়টা মোটেও আয়নের পছন্দ হচ্ছে না। অকারণে এতটা ভয় কিসের? আয়ন জোরাজোরি করতে চায় না মায়ের সাথে, তাই মায়াকে সময় দিচ্ছে। কিন্তু মায়া যে হারে আয়নকে হুটহাট ভয় পাচ্ছে। এতে করে আয়ন মায়াকে ভয় নয়, বরং উঠিয়ে নিয়ে বিয়ে করবে বসবে ভয় ভাঙানোর জন্য। মায়ের ভয়ার্ত দৃষ্টি আয়নকে কষ্ট দেয়, সেটা কিভাবে বোঝাবে এই মেয়েকে? সে কি আদৌ কখনো বুঝবে তার কষ্ট? আয়ন সহজ নয়, হুটহাট দৌড় লাগায় মায়ার। আয়নকে পাশ কাটিয়ে দৌড়ে চলে যেতেই পিছন থেকে মায়ের হাতটা চেপে ধরে আয়ন। মায়া চমকে উঠে দ্রুত পেছন ঘুরে তাকায়। নিজের হাতটা ছড়ানোর চেষ্টা না করে বরং আশেপাশে তাকাচ্ছে হৃদ আছে কিনা সেটা দেখতে। আয়ন সন্দেহ দৃষ্টিতে তাকায়, বুঝতে পারে মায়ের ভয়ের কারণ। মায়া আয়নকে নয়, বরং বিশেষ কাউকে ভয় পাচ্ছে, যার কারণে আয়নের সাথে সহজ হতে পারছে না মায়া। কিন্তু সে কে? কাকেই বা এতটা ভয় পাচ্ছে মেয়েটা? মায়াকে তো সার্বক্ষণিক চোখে চোখে রাখে আয়ন, কোনো ছেলেকে আশেপাশে ঘেঁষতে দেয় না সে। তাহলে অবশ্য মায়ের আশেপাশে কোনো ছেলেকে আজ পর্যন্ত ঘেঁষতে দেখেও নি আয়ন। সবসময় মায়া কেমন একটা অদৃশ্য সিকিউরিটির বেড়া জালে থাকে। আয়নের ভাষ্যমতে আরাফ খান দিয়ে রেখেছে সেই সিকিউরিটি মায়ের জন্য। আয়ন কথা বলেছিল আরাফ খানের সাথে। তিনি বলেছিলেন মায়ের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না, তিনি আছেন। তারপরও আয়ন মায়াকে চোখে চোখে রাখে সব সময়। কিন্তু সবারই সব কিছুই পরে কি কোনো কিছু আছে যেটা মায়াকে ভয় দিচ্ছে? সময়ে সময়ে কোনো কিছু কি তাদের চোখ আউড়িয়ে যাচ্ছে, বা যেটা চোখে পড়ছে না কারো? মায়া কাকে এতটা ভয় পাচ্ছে? কে সে? আয়ন সন্দেহপূর্ণটা নিয়ে বড় গলায় বলল, কী সমস্যা? কাকে খুঁজছো তুমি? মায়া নীরব। আয়ন পুনরায় একই প্রশ্ন করে বলল, কি হলো বলো, কাকে খুঁজছো তুমি? আমার কাছে আসতে তুমি কি কাউকে ভয় পাচ্ছ মায়ও? মায়া আবারও তাকায়। আয়ন সেদিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মায়া নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে ধীরকণ্ঠে বলল, আমি স্কুলে যাব, ছাড়ুন আমাকে। আয়ন কিছু একটা ভেবে হাতটা ছেড়ে দেয়। মায়া বিনা বাক্যে দৌড়ে চলে যায় দ্রুত স্থান প্রস্থান করে। কিন্তু তার আগেই আবারও মায়ের হাত চেপে ধরে আয়ন। মায়া আটকে উঠে সাথে সাথে পেছন ফিরে আবারও তাকায়। আয়ন আহত দৃষ্টিতে তাকায় মায়ের আতঙ্কিত মুখপানে। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ছুটির পর আমি তোমাকে নিতে আসবো, কোথাও যাবা না, আমার অপেক্ষা করবে কেমন? যাবো না, যাবো না আমি আপনার সাথে, জানতো আপনি, ছাড়ুন হাত। কথাটা বলেই মায়া আয়নের হাতটা ছাড়িয়ে প্রাণপণে দৌড় লাগায় স্কুল গেট ধরে। আয়ন পিছন থেকে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার যাওয়ার দিকে। হুটহাট মায়ের রূপ পরিবর্তন বিষয়টি আয়নের উপর জোরালোভাবে প্রভাব ফেলছে। এই বিষয়টি কবে বুঝবে এই মেয়েটা? আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, গাড়ি থেকে প্রস্থান করে সেখান থেকে। বৃষ্টি স্নানিত দিন। সারাদিন ঝুম বৃষ্টি হয়ে আকাশটা এখনও পরিষ্কার, সূর্যটা কালো মেঘে ঢাকা। প্রকৃতি যেন বৃষ্টি স্নানিত গোসল করে সিক্ত ভেজা হয়ে আছে গাছগাছালি। রাস্তাঘাট সারাদিন বাপি বৃষ্টির কারণে পানিতে থই থই করছে। কাদা কাদা হয়ে আছে রাস্তাবিহীন খালি জায়গাগুলো। ঘোলাটে দিন। আবারও ঝুম বৃষ্টি হওয়ার পূর্ব আভাস। সময়টা 3টার কৌটায়। স্কুল ছুটি হয়ে বেশ সময়টা কিছুক্ষণ আগে। মেঘলা দিনে আয়ন নিজের ব্যস্ততার মাঝেও হসপিটাল থেকে 2 ঘন্টা ছুটি কাটিয়ে এসেছে মায়াকে বাসায় ড্রপ করতে। যথারীতি দ্রুত গাড়ি চালিয়ে মায়াকে নিয়ে খানবাড়ির গেট ধরে ঢোকে। পুনরায় রাস্তায় আয়ন নিচ থেকে চুপ ছিল। মায়াও কোনো কথা বলেনি। আয়ন গাড়ি নিয়ে খানবাড়ির গেট ধরে পার হয়। মায়াকে মধ্য রাস্তায় নামায়, কারণ সে ফিরে যাবে, তাই এখানেই গাড়ি পার্ক করতে হবে। কোথাও সামনে কাদামাটি টইটুম্বর আছে, আছে বৃষ্টির জন্য গাড়ি ঘোরাতে সমস্যা হবে বিদায় মায়াকে বলে এখান থেকে নেমে বাসার ভিতর যেতে। সে গাড়ি পার্কিং করে আসতে 2 মিনিটের ভেতর। আয়নের কথা অনুযায়ী মায়া বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কাঁধে ব্যাগ চাপিয়ে গাড়ি থেকে নেমে সামনে হাঁটা ধরে। বাড়ির সামনে বাগানের রাস্তাটা পার হয়ে খানবাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। আয়ন সময়টা দেখে নেয়, তার হাতে আরও 1 ঘন্টা 20 মিনিট সময় আছে। একেবারে লাঞ্চ করে তারপর ফিরবে হসপিটালে। আয়ন দ্রুত গাড়ি ঘোরায় পার্কিংয়ের উদ্দেশ্যে। ভেজা রাস্তায় মায়া দুহাতে নিজের সালোয়ারের দুপাশ আঁকড়ে ধরে উঁচু করে সাবধানে পা ফেলছে, কাঁধে ব্যাগ চাপিয়ে। দৃষ্টিও মনোযোগ সবই রাস্তার পথ চলার উপর। মনোযোগের মধ্যে দিয়ে হঠাৎই পেছন থেকে বিকট শব্দ কানে আসতেই ভয়ে লাফিয়ে ওঠে মায়া। দ্রুততার সঙ্গে পেছনে তাকাতেই চোখ পড়ল ব্রাউন কালারের ব্যাম্বু শক্তপোক্ত কুকুরটিকে। ঘাউ ঘাউ শব্দ করে দৌড়ে আসছে মায়ের দিকে। মুহূর্তে মায়া চোখ উল্টায়। খানবাড়িতে বিশাল কুকুরের আমদামি কখন হলো
খানবাড়িতে তো কখনো কুকুরটাই কিছু দেখেনি সে। তাহলে কার এত মোটা তাজা অসভ্য কুকুরটি? মায়া ভয়ে উত্তেজিত হয়ে কাঁধের বাগটি ফেলে চিৎকার করে হিতাহিত জ্ঞান হারিয়ে পানপূর্ণে দৌড় লাগায় সামনে। আপাতত জানটা বাঁচাতে চায় কুকুরের হামলা থেকে, বাকিটা পরে দেখা যাবে। এই অসভ্য কুকুরটি কার কি লাগে। মায়া পেছন পেছন কুকুরটিও দৌড়াচ্ছে। অলিম্পিক দৌড় প্রতিযোগিতা কে কার থেকে কতটা এগিয়ে যেতে পারে, সেই প্রতিযোগিতা নিয়ে এই মুহূর্তে মহাব্যস্ত মায়া ও কুকুরটির মধ্যে। দুজনই প্রাণপণে দৌড়াচ্ছে, কেউ ধরতে তো কেউ কাউকে নিজের প্রাণ বাঁচাতে। তা সেই রাস্তার পাশে দাঁড়িয়ে হালকা সামনের দিকে ঝুঁকে বোতল থেকে পানি ঢেলে নিজের চোখে মুখে ছিটাচ্ছে হৃদ। বিশেষ একটা কাজের জন্য কাল মধ্যরাতে বাংলাদেশে আসতে হয় তাকে। 1 ঘন্টা রেস্ট নিয়ে কাল রাতেই বের হয়েছিল হৃদ। নিজের কাজটি সম্পূর্ণ করে মিনিট 5 হলো নিজের গাড়ি থেকে নিজের বাড়িতে ফিরেছে সে। এখনও নিজের পরিবারের কারোর সাথে কথা বা দেখা হয়নি তার। আপাতত চোখ মুখে পানি ছিটিয়ে হালকা ফ্রেশ হয়ে ভেতরে যাবে। গায়ে কালো পোশাক জড়ানো, কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা। শার্টের হাতা দুটো টেনে গুটানো কোনোই অবধি, বাম হাতের কোনোয়ের নিচে আড়াআড়িভাবে টেনে কাটা ছেঁড়া দাগ। অনেকটা সময় আগেই কাটায়, সেখানটায় রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। কিন্তু হৃদের সেখানে ভুরুক্ষেপ নেই, সে নিজের কাজে মগ্ন। হঠাৎ করে মেয়েলি চিৎকার কানে আসে হৃদের। হৃদ থামে, বোতলটা চেপে ধরে কপাল কুঁচকে পেছনে ঘুরে তাকায়। দৃষ্টি মেলে ঠিকঠাক সামনে দেখার আগেই হৃদের চওড়া প্রশস্ত বুকে হামলে পড়ে কেউ। আকস্মিক ঘটনায় হৃদ নিজের ব্যালেন্স হারিয়ে গিয়ে পড়ে পেছনের প্যাক কাদায়। সাথে সাথে মায়াও পড়ে হৃদের বুকের উপর। কিন্তু এতে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। মায়ের কপাল গিয়ে ঠেকে হৃদের ঠোঁটের ওপর। অনাকাঙ্ক্ষিতভাবে হওয়ার চুম্বটের জন্য কেউ প্রস্তুত ছিল না। বিষণ্ণয়ে হৃদ বিষয়টি বুঝে ওঠার আগেই মায়া আবারও দ্রুততার সঙ্গে উঠতে চায় হৃদের বুকের উপর থেকে। কিন্তু এবারও কপাল সহায় হলো না মায়ার। পেছনে দাঁড়িয়ে থাকা কুকুরটির ঘাউ ঘাউ করে ওঠে মায়াকে তাড়ায়। মুহূর্তে আবারও কাদায় পা স্লিপ করে সাথে সাথে মুখ থুবড়ে পড়ে হৃদের বুকে। এবার মায়ের কপাল নয় বরং গালটাকে হৃদের ঠোঁটে। বিষয়টি 2 সেকেন্ড দীর্ঘ হতেই মায়া দ্রুততার সঙ্গে কুকুরের ভয়ে মুখ লুকায় হৃদের গলায়। হৃদের শার্টের কলার 2 হাতে আঁকড়ে ধরে, কিন্তু পেছন থেকে কুকুরটি শব্দ তুলে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। এতক্ষণ বিষণ্ণতায় বিষয়টি বোধগম্য না হলেও হৃদ এখন বুঝতে পারছে কি হচ্ছে তার সাথে, কেন বা মেয়েটি তার বুকে আশ্রয় নিয়েছে। কিন্তু মেয়েটির বোকামির জন্য বাজে পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। অনাকাঙ্ক্ষিতভাবে ফ্রিতে চুমু খাওয়ার কাহিনীও ইতিমধ্যে ঘটে গেছে তার সাথে। হৃদের বিরক্তি বাড়ে। মেয়েটি সাপের মতো পেঁচিয়ে আছে তার বুকের উপর। হৃদ মাথাটা উঁচু করে কুকুরকে ধমক সরে বলল, ডোন্ট শাউট, জাস্ট গো। হৃদের ধমকে লেজ গুটিয়ে চুপচাপ বসে পড়ে কুকুরটি। হৃদ সেখানে রাগে দৃষ্টিতে তাকাতেই মুহূর্তে দৌড়ে চলে যায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে কুকুরটি। হৃদ কাদায় হাত ডুবিয়ে উঠে বসতে চায় মায়াকে নিয়ে, কিন্তু মায়ার নড়চড় নেই। হৃদের বিরক্তির সাথে সাথে রাগ বাড়ে। মায়া বাহু টেনে পাশে বসায় হৃদ। কাদামাখা শরীর নিয়ে উঠে দাঁড়ায়, সেদিকে চোখ বুলায়। গা ঘিন ঘিন করে ওঠে কাদায়। গায়ে শার্ট জড়াতে জড়াতে বেখেয়ালে চোখে পড়ে সামনে। দৃষ্টি ফিরিয়ে নিতে গিয়ে ও থমকে যায় সেদিকে। মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। কুচকানো দৃষ্টি স্থির হয় মায়ার দিকে। কয়েক সেকেন্ড সময় নিয়ে মায়াকে চেনার চেষ্টা করে। মেয়েটিকে তার চেনা পরিচিত মনে হচ্ছে। দম নিয়ে খানিকটা সময় মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়াকে চিনতে পেরে যেন মুহূর্তে চমকে ওঠে হৃদ। সাথে সাথে চোখ আওড়ায় মায়ার পরিবর্তিত শরীরের দিকে। মায়া ছোট নেই, মায়ের বাড়ন্ত শরীর শটান জানান দিচ্ছে সে কুমারী মেয়েতে পরিণত হয়েছে মাত্র। সাদা স্কুল ড্রেসটিতে কাদার মাটিতে টইটম্বর হয়ে আছে। চোখ দুটো স্থির হৃদের মুখে পানে। সব ভুলে হা হয়ে তাকিয়ে আছে হৃদের দিকে। হয়তো হৃদের পরিবর্তনটাও মায়ের মন নাড়িয়েছে, তাই নিজের ভয়টা এক মুহূর্তের জন্য ভুলে হা করে তাকিয়ে আছে সেই দিকে। হৃদ আগের মতোই লম্বা থাকলেও এখন খানিকটা প্রশস্ত হয়েছে, অনেকটা মোটাও হয়েছে। হৃদের চওড়া বুক যেন আরও চওড়া হয়েছে। এই পানে 2 বছরের। চোখ মুখে গভীরতা ভাবটা যেন আরও ফুটে উঠেছে স্পষ্টভাবে। ফর্সা ত্বক যেন আরও উজ্জ্বল হয়ে গেছে। চোখে মুখে সৌন্দর্য যেন তুমুল হারে বৃদ্ধি পেয়েছে। হৃদ কপাল কুঁচকে মায়ের নিজের দিকে হা করে তাকাতে দেখে মুহূর্তে নিজের গায়ের শার্ট ঝেড়ে বলে ওঠে, এখনও স্বভাব চেঞ্জ হয় নাই? সে আগের মতোই রয়ে গেছো। ছেলে দেখলেই ডলাডলি ঘেঁষাঘেঁষি করতে মন চাই তোমার। শরীরের ধাঁচ এখনও কমে নাই, কমার কথাও না। শরীর পরিবর্তন হচ্ছে। শরীরের জারা মেটানোর জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন হবে তোমার, তাই না? নষ্টামির জন্য অবশেষে আর কাউকে খুঁজে পেলে না বুঝি?
হৃদের কথার মানে বুঝতে পেরে মুহূর্তের ফুপিয়ে কেঁদে ওঠে মায়া। মাথা নিচু করে হৃদের সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে পড়ে। কোনো কিছু ইচ্ছাকৃতভাবে হয়নি, তারপরও হৃদ মায়াকে নষ্টামি মেয়ের উপাধি দিচ্ছে। মায়া কখনো চায় না হৃদের সামনে পড়তে, কিন্তু তারপরও ভাগ্য সহায় না হওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে একে অপরের মুখোমুখি হতে হয় তাদের। মায়া কেঁদে ওঠে। আপাতত হৃদের থেকে নিজেকে বাঁচাতে চায়, চলে যায় তাই হৃদের চোখের সামনে থেকে, কিন্তু সে নিরুপায়। হৃদের সামনে থেকে একা যেতেও ভয় পাচ্ছে সে। যদি হৃদ রাগের বসে আঘাত করে তো? মায়া কান্নার মধ্যে দিয়ে আয়ন দৌড়ে আসে সেদিকে। হৃদকে চোখের সামনে দেখতে পেয়ে খুশিতে মুহূর্তে জাপটে ধরে আয়ন। এবার কাদায় খানিকটা মাখো মাখো হয় আয়ন নিজেও, কিন্তু তখনও হৃদের রাগান্বিত দৃষ্টি মায়াতে স্থির করা ছিল। আয়ন হৃদকে চাপটে ধরা অবস্থায় খুশিতে বলে ওঠে, কোথায় ছিলি তুই? জানিস কতটা টেনশনে ছিলাম তোকে নিয়ে সবাই। নানুমা তোর নিখোঁজ হওয়াতে অসুস্থ হয়ে পড়েছে। কোথায় ছিলি এতটা মাস তুই? এতটা মাসের মধ্যে কি একটা কল করার প্রয়োজন মনে হলো না তোর? কথাগুলো বলেই হৃদকে ছাড়ে আয়ন। সোজা হয়ে দাঁড়িয়ে হৃদের কাঁধে এক হাত রাখে। আবারও বলল, তোর ফিরে আসার খবরটা শুনলে নিশ্চয়ই নানুমা পাগল হয়ে যাবে খুশিতে। দাঁড়া, আমি ডেকে দিচ্ছি নানুমাকে। কথাটা বলেই আয়ন দাঁড়িয়ে থেকে গাল ছেড়ে পরপর কয়েকবার ডাকে লাগায় হেনা খানের উদ্দেশ্যে। ঘাড় ঘুরিয়ে আবারও হৃদের দিকে তাকায়। হৃদের চোখে আউড়ে পর্যবেক্ষণ করতেই চোখ পড়ল হৃদের নাজেহাল অবস্থাটা। সাথে সাথে চমকে উঠল আয়ন। কিরে, এই অবস্থা কেন তোর? কাদায় মাখো মাখো হয়ে আছিস যে? পড়ে টরে গেছিস নাকি কোথাও? হৃদ নিজের দৃষ্টি সরিয়ে আয়নের উপর স্থির করে। আয়নের সুন্দর মুখখানার নিজের দৃষ্টি বুলিয়ে নেয়। আয়নের কথার উত্তর বলে উঠল, হ্যাঁ গেছে পড়ে। কিছু প্রতিবন্ধীর জন্য রাস্তাঘাটেও অনিরাপদ নিষ্কাশন। দুষ্টুমির ছলে বলে উঠল, আহা যা বলেছিস। হৃদখানও বুঝি নিজের ব্যালেন্স হারায় কখনো কখনো। শুনে শান্তি লাগলো। তো কিভাবে পড়লি শুনি? তোর প্রতিবন্ধীটাকে তো একটা ধন্যবাদ দেওয়া ফরজ হয়ে গেছে আমার ভাই। তো কথাগুলো বলতে বলতে থেমে যায় আয়ন। পাশে কাদা শরীর নিয়ে মায়াকে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে দেখে বুকের ভেতরটা মুহূর্তে মুচড়ে দিয়ে ওঠে আয়নের। হৃদকে সাথে সাথে ছেড়ে মায়ের দিকে টানে ধরে। উত্তেজিত গলায় সাথে সাথে বলে ওঠে, কি হয়েছে মায়ও? কান্না করছো কেন তুমি? পড়ে গিয়েছিলে তুমিও? ব্যথা পেয়েছো কোথায়? দেখাও দেখি আমাকে। হৃদ কপা কুঁচকে সেদিকে তাকায় থাকে। দুজনের ভাব বোঝার চেষ্টা করে। আয়ন প্রশ্ন করার মধ্যে দিয়েই ততক্ষণে হেনা খান উপস্থিত হয় সেখানে। হৃদকে দেখে কোনো কিছু চিন্তা না করে খুশিতে কান্নায় ঝাপটে ধরে হৃদকে। হৃদ বেঁচে আছে, সশরীরে হেনা খানের সামনে দাঁড়িয়ে আছে। সবটাই যেন হেনা খানকে গুলিয়ে দেয় নিজের মাঝে। হৃদ তাই জায়গায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে গম্ভীর ভাব। কেন আয়ন আর কোনো প্রশ্ন করতে পারেনি মায়াকে হঠাৎ হেনা খানের আগমনের জন্য। মায়ের একটা হাত চেপে ধরে পাশে দাঁড়িয়ে পড়ে আয়ন। মায়ের নির্বাক চোখ তুলে তাকায় সেদিকে। সাথে সাথে চোখাচোখি হয় হৃদের সামনে। হৃদ কপাল কুঁচকে তাকিয়ে থাকে মায়ের দিকে। মায়ের হৃদের ভয়ে সাথে সাথে আয়নের আঁকড়ে ধরে রাখা হাতটা নিজের অন্য হাতে চেপে ধরে। হৃদের চোখের সামনে থেকে সরে গিয়ে আয়নের পেছনে গিয়ে লুকায় মুহূর্তে। আয়ন চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকায়। মায়াকে নিজের কাছে আশ্রয় নিতে দেখে মুহূর্তে প্রশান্তির ঢেউ বয়ে যায় আয়নের বুকে। এই প্রথম মায়ের নিচ থেকে আয়নের হাতটা চেপে ধরেছে। মায়ের প্রথম ছোঁয়া। আয়ন মায়ের ভয়ের কারণটা বুঝে শক্ত হাতে চেপে ধরে রাখে মায়ের হাতটি, যার অর্থ, মায়ও ভয় পেও না, আমি আছি তো তোমার কাছে। হৃদ কপাল কুঁচকে দুজনের হাতের দিকে এক পলক দৃষ্টি বুলায়। স্বাভাবিক ভঙ্গিতে নিজের দৃষ্টি সরিয়ে স্থির করে হেনা খানের উপর। তিনি কান্নারত অবস্থায় হৃদের বুকে লেপ্টে আছে। হৃদ বিরক্তি নিঃশ্বাস টেনে নিজের স্বাভাবিক করে বলে উঠল, দাদি খিদা পেয়েছে, খাবার দাও আগে। হাতে সময় কম, সন্ধ্যায় ফিরতে হবে আমাকে। হৃদের কথায় চমকে ওঠে হেনা খান। হৃদ আসতে না আসতে আবারও ফিরে যাবে, কথাটা শুনেই কান্নার বেগ বাড়ে হেনা খানের। আয়ন হতবাক হয়ে সঙ্গে সঙ্গে বলল, তোর মাথা ঠিক আছে হৃদ? প্রায় 2 বছর পর আসলি বাংলাদেশে, নিজের বাড়িতে। অন্তত 2টা দিন থেকে যা পরিবারের সবার কথা চিন্তা করে। তা না করে তুই 2 ঘন্টার ফিরে যেতে চাস? পরিবার কি এতটা মূল্যহীন তোর কাছে? কোনো দাম নেই কারো? হৃদ বিরক্তিতে চোখ তুলে তাকায় আয়নের দিকে। এই ইমোশনাল কথাবার্তা মোটেও তার পাল্লাই পড়ে না। ইমোশন হওয়ার মানে টোটালি ওয়েস্ট অফ টাইম, তাছাড়া অন্য কিছু নয়। ততক্ষণে হেনা খানও কান্না জড়িত গলায় হৃদের উপর অধিকার খাটিয়ে বলল, তুই কোথাও যেতে পারবি না, আমি যেতে দেবো না তোকে, কখনো না। এবার থেকে তুই তোর সব কাজ বাংলাদেশে থেকে করবি, আমাদের সাথে এই বাড়িতে থেকেই করবি। আমার সাথে থাকতে হবে তোকে, 2 দিন নয়, সবসময় থাকতে হবে তোকে আমার সাথে। হেনা খানের কথায় হৃদের বিশেষ একটা ভাবান্তর হলো না, বরং নিজের তেজি ভাবটা বজায় রেখে কাট কাট গলায় বলল, দাদি প্রথমত আমার খিদা পেয়েছে, কাল রাত থেকে না খেয়ে আছি, তাই আগে খাবো, তারপর লাস্ট 2 ঘন্টা তোমাদের সাথে কাটাবো। 6টায় আমার ফ্লাইট।
আমাকে ঠিকঠাক যেতে দিলে সপ্তাহে একবার হলেও কল করে নিজের অবস্থান জানাবো, কিন্তু যদি আমাকে থামার জোরাজুরি করো তাহলে গত 2 বছর কোনো যোগাযোগ করব না তোমাদের সাথে। তার সাথে টানা 5 বছর বাংলাদেশে আসবো না। বাংলাদেশে আমার অসহ্য লাগে দাদি, তাই বাড়িতে থাকা অসম্ভব। এবার তুমি ঠিক করো তুমি কি করবে। চয়েস ইজ ইয়োর দাদি। আমাকে খাইয়ে ঠিকঠাক বিদায় দিবে, নাকি জোরাজোরি করে তোমার সাথে নিজের যোগাযোগটা বিচ্ছিন্ন করবে, কোনটা? হেনা খান মুহূর্তে চমকে যান। হৃদ ঘাটতারা মানুষ, নিজের কথাতে অটুট থাকবে, কারো কষ্ট কখনো চোখে পড়ে না তার। হেনা খানের বুক ভারী হয়ে চাপা কষ্টে, মুখ ফুটে হৃদকে কিছু বলতেও পারছে না। হিতের বিপরীত হবে বলে তাই তিনি নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছেন হৃদের দিকে তাকিয়ে থেকে। পাশে থেকে আয়ন হৃদের এমন খাপছাড়া কথায় রাগান্বিত কণ্ঠে বলল, হৃদ তোর সমস্যা কি? হ্যাঁ কি হয় অসুস্থ মানুষটার সাথে 2 দিন কাটাতে তোর এতটা বেপরোয়া কেন তুই? 2 দিন সময় হয় না তোর কারোর জন্য? কাউকে হারানোর ভয় কি বুক কাঁপে না তোর? আয়নের কথায় চাপা রাগ নিয়ে তিত্তির মেজাজে বলল, না কাঁপে না বুক, দুনিয়ার কোনো কিছু হারানোর ভয় নেই আমার। মানুষ নিজের প্রয়োজন বেঁধে একে অপরের সাথে জড়িয়ে সেটা হারানোর জন্য নিজের ভয়কে সৃষ্টি করে। আমার নিজেকে ছাড়া কাউকে প্রয়োজন নেই বলেই আমি বেপরোয়া মনের মানুষ, আর কিছু